আমাকে ছাড়ুন, আমাকে মরতে দিন। কানে নিচে দেবো একটা। মরতে চান কেন আপনি? আমি আর বাঁচতে চাই না, আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এত সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে চান? আমার কষ্টের কথা শুনে আপনি কেন আপনার সময় নষ্ট করবেন? তার থেকে আমাকে ছাড়ুন, আমাকে যেতে দিন। জোরপূর্বক তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসলাম। দুজনে একটা বেঞ্চে বসে আসি। সে অঝরে কান্না করেই চলেছে। আমাকে আপনার কষ্টেরগুলো শেয়ার করতে পারেন, যদি আপনাকে কোনো সাহায্য করতে পারি। আমাকে যেতে দিন দয়া করে। বলতে বলছেন আপনাকে। তারপর মেয়েটা বলতে শুরু করলো। আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার বাবা পুলিশে চাকরি করত, খুব সুখেই কাটছিল আমাদের দিন। একদিন আমার বাবা এক প্রভাবশালী নেতার ছেলেকে একটা বেআইনি কাজের সময় গ্রেফতার করে। কথাগুলো বলছিল আর তার কান্নার বেগ বেড়েই যাচ্ছিল। ভালোই বুঝতে পারছিলাম মেয়েটার ভিতর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে। তারপর বলছি, নেতা তার ক্ষমতার অপব্যবহার করে তার ছেলেকে ছুটিয়ে নেয় আর বাবাকে হুমকি দেয়, এর ফল ভালো হবে না। তারপর থেকেই আমাদের সুখের সংসার কালো মেঘে ঢেকে যেতে শুরু করে। একদিন আমার নানু বাসা থেকে ফিরছিলাম, মাঝ রাস্তায় কয়েকজন মিলে আমাকে গাড়িতে ঘিরে ধরে। এবার আর মেয়েটি কথা বলতে পারছিল না, শুধু ফুপে ফুপে কাঁদছিল। আমি তাই উঠে গিয়ে পাশের দোকান থেকে একটা পানির বোতল নিয়ে আসলাম। নিন, পানিটা খেয়ে নিন। মেয়েটি নিশ্চুপ। আমাকে ভয় পাবার কিছুই নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না। অনেকটা জোর করেই তাকে পানির বোতলটা ধরিয়ে দিলাম। মেয়েটা বোতল থেকে কয়েক ঢুক পানি খেয়ে আবার বলতে শুরু করলো। তারা আমাদের গাড়ি থামিয়ে আমার বাবাকে জোর করে গাড়ি থেকে বের করে, আমার চোখের সামনে আমার বাবাকে গুলি করে। সেটা দেখে আমি আর মা দ্রুত গাড়ি থেকে নেমে বাবার কাছে যাই। তারা আমার মাকেও গুলি করে। মার নিথর দেহ আমার চোখের সামনেই রাস্তাতে লুটিয়ে পড়ে। মার শেষ কথাটা ছিল, মিথিলা মা তুই এখান থেকে পালা। আমি সেখান থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু আমি ব্যর্থ হই। তারা আমাকে ধরে ফেলে, তারা আমাকে জোর করে তাদের গাড়িতে ঠিয়ে নেয়। প্রথমে ভেবেছিলাম হয়তো আমাকেও মা বাবার সাথে মেরে ফেলবে, কিন্তু না, তারা আমাকে একটা ভাঙা বাড়িতে নিয়ে আসে। আমি সেখানে থেকে পালানোর বহু চেষ্টা করি, কিন্তু আমি পারিনি। রাত যত বাড়তে থাকে তারা একের পর একজন এসে আমার উপর নির্যাতন করতে থাকে। সারা রাত আমার উপর তারা পশুর মতো অত্যাচার চালায়। আমার চিৎকারে কেউ সেদিন আমাকে সাহায্য করতে আসেনি। সকালে উঠে আমি দেখি আমি একটা রাস্তার পাশে পড়ে আছি, পাশে আমার পোশাক পরে আছে। চোখের সামনে রাতে ঘটনাগুলো ভাসতে থাকে। আমি দ্রুত পোশাক পরে থানাতে যাই আমার বাবা মায়ের খোঁজ করতে। থানা থেকে কেউ আমাকে সাহায্য করেনি। আমি আমার বাসাতে যাই, কিন্তু সেখান থেকেও আমাকে আমার চাচা চাচি আমাকে নষ্টা বলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। আমি আমার বাবা মাকেও শেষবারের মতো দেখতে পারিনি। কি দোষ ছিল আমার? বলে কাঁদতে থাকলো। আসলে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে সে বলল, আমাকে যেতে দিন, আমার মতো নষ্টা মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। দোষ তো আর আপনার ছিল না, তাহলে আপনি কেন মরতে যাবেন? আমার মতো নষ্টা মেয়েকে সমাজ কোনো দিনও মেনে নিবে না। মাথাটা গরম হয়ে গেল, তাই তার দুই গালে দিলাম দুইটা চড় বসে। কি সেই সময় থেকে নষ্ট নষ্ট লাগাইছেন? তাহলে কি বলবো? আমরা এই অবস্থা জানার পরেও কি সমাজ আমাকে মেনে নিবে? কেউ আমাকে বিয়ে করে আর ঘরের বউ করে নিয়ে যাবে? কেন নেবে না? হাসালেন। কেউ নিবে না। নিবে। কারো কথা বাদে দিলাম, আপনি নেবেন? কি হলো, এখন চুপ করে গেলেন কেন? কি বলবো, আমার কাছে তো তার প্রশ্নের উত্তরই জানা নেই। জানতাম পারবেন না। কথা বলার সময় অনেক কথাই বলা যায়, কিন্তু সেগুলো করা কখনোই সম্ভব নয়। আমি উঠে দাঁড়িয়ে মেয়েটার হাত শক্ত করে ধরলাম। তারপর একটা সিএনজি করে সোজা কাজে এসে গেলাম। তারপর সেখান থেকে সোজা আমার বাসায়। এর মাঝে মেয়েটার মুখ থেকে একটা কথা বের হয়নি, শুধু অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। হয়তো সে কল্পনা করতে পারেনি যে আমি এটা করব। মিথিলাকে রুমে রেখে আমি ছাদে চলে আসলাম। আমার বাবা মা একটা সড়ক দুর্ঘটনায় মারা যায় 4 বছর আগে। এই বাসাটায় আমার বাবা মায়ের শেষ চিহ্ন। ছাদে একটা দোলনা আছে। যখন আমার মন খারাপ থাকে তখন আমি দোলনাটায় গিয়ে বসি। আজকেও গিয়ে বসলাম আর মনে ভাবছি আজকে আমার সাথে ঘটে যাওয়া কাজগুলো। না, আমি আর মিথিলার কথা ভাবছি না, আমি ভাবছি সামিয়ার কথা। সামি আমার প্রথম ভালোবাসা। খুব ভালোবাসতাম ওকে। আমার সাথে সামিয়া প্রায় 2 বছরের রিলেশন, কিন্তু সামিয়া আমাকে ধোঁকা দিয়ে অন্য ছেলেকে বিয়ে করে নিয়েছে। সামিয়ার কথা ভাবছি। সামিয়াদের বাসা থেকে বের হতেই এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসছি। প্রথমটা ধরিয়ে টান দিতেই প্রথম কাশি পেল, তবুও খেলাম। সিগারেটের প্রতিটি টান এখন বেশ ভালোই লাগছে।
একটার পর একটা সিগারেট টানছি। সিগারেট টানতে টানতে কখন যে রাত পেরিয়ে সকাল হয়ে যায় বলতেই পারবো না। পূর্ব আকাশে সূর্য সোনালে আবার দেখা যাচ্ছে। পরিবেশটা বেশ সুন্দর হলে আজ আমার কাছে পরিবেশটা বেশ বিরক্তকর লাগছে। হাতে সিগারেটটা কয়েক টান দিতেই শেষ হয়ে আসলো। সিগারেটটা ছড়ে ফেলে দিয়ে রুমে চলে আসলাম। মেয়েটা কাটে গুটি শুটে মেরে শুয়ে আছে বাচ্চাদের মতো করে। মিথিলার শোয়া দেখে আমার খুব হাসি পাচ্ছে। তখনই আমার চোখ পড়ল মেয়েটার মুখের উপর। জানালার ফাঁক দিয়ে কিছুটা সূর্যের আলো এসে পড়েছে মিথিলার মুখের উপর। মেয়েটার মায়া ভরা চেহারা খুব অপরূপ লাগছে। রাতে আমি মেয়েটার মুখের দিকে একবারের জন্য তাকাইনি, তবে বলা বাহুল্য মেয়েটা অপরূপ সুন্দর। কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পর আমার মনে হলো আমি এসব কী ভাবছি। আমি শুধুমাত্র মেয়েটিকে সাহায্য করেছি। আমি সামিয়াকে ভালোবাসি। আমি সামিয়াকে কোনোদিনও বলতে পারবো না। এসব ভাবতে ভাবতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্না করে গেলাম। আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই, তবে মিথিলা মেয়েটা হয়তো কাল থেকে কিছুই খায়নি। কিছু নাস্তা বানিয়ে মিথিলাকে ডাক দিলাম। কয়েকবার ডাকতেই সে উঠল। চেহারার ভিতরে এখনো ভয়ের চাপটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই তাকে অভয় দেওয়ার জন্য আমি তাকে বললাম, সকাল হয়ে গেছে, এখন উঠুন, আমি কিছু নাস্তা বানিয়েছি, উঠে খেয়ে নিন। ছেলেটা এত ভালো কেন? আমি তাকে এত ঝামেলাতে ফেলছি, তবুও সে হাসি মুখে আমার জন্য নাস্তা বানিয়ে এনেছে। কি হলো, উঠুন। আপনি কষ্ট করে নাস্তা বানাতে গেলেন কেন? কাল থেকে তো না খেয়ে আছেন, নাস্তা না বানালে খেতেন কি? হয়েছে, এখন চলুন তো আমার সাথে। তারপর দুজনে গিয়ে নাস্তা করতে লাগলাম। কিন্তু মিথিলা না খেয়ে খাবার সামনে নিয়ে বসে আছে। কি হলো, খাচ্ছেন না কেন? শুধু চোখ দিয়ে পানিই পড়ছে। আপনি এভাবে না খেলে তো অসুস্থ হয়ে পড়বেন। আমার খেতে ভালো লাগছে না। আমি কিছু না ভেবে খাবার নিয়ে মিথিলার কাছে গেলাম। নিন, হা করুন। আমি হাতে কিছুটা খাবার নিয়ে বললাম। এবার মিথিলা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কি হয়েছে, এভাবে কাঁদছেন কেন? প্রতিদিন কলেজে যাওয়ার সময় মা আমাকে মুখে তুলে খাওয়াতো। সরি, আপনাকে আপনার মার কথা মনে করিয়ে দেওয়ার জন্য। আমাকে ছেড়ে দিয়ে টেবিলের উপর মাথা রেখে কাঁদতে লাগলো। প্লিজ এখন কাঁদবেন না। এই দেখুন, আমি কান ধরছি, নাক মলছি, আমার ভুল হয়ে গেছে। আমার এই অবস্থা দেখে কান্নার ভিতরে মিথিলা ফিক করে এসে উঠলো। তারপর দুজনে একসাথে খাওয়া দাওয়া করে রুমে গেলাম। কিছুক্ষণ পর আমি একটু অফিসে যাচ্ছি, আপনার জন্য দুপুরে খাবার তৈরি করা আছে, খেয়ে নিন। আপনি ফিরবেন কখন? একটু দেরি হবে। আসলে ঘরে থাকতে ভালো লাগছে না, বারবার স্বামীর কথা মনে পড়ছে। কাজের ভিতরে থাকলে হয়তো কে বলেই থাকা যাবে, আর মিথিলারও একা থাকলে ভালোই লাগবে। আচ্ছা, এই ফোনটা রাখেন, এখানে আমার নাম্বার সেভ করা আছে, কোনো প্রয়োজন হলে ফোন দিন। আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হলো না। আমি আলামিন, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা মা রিলেশন করে বিয়ে করেছিল, তাই তাদেরকে বাসা থেকে কেউ মেনে নেয়নি। সেদিন বাবা মাকে বাসা থেকে বের করে দেয় দাদু। বাবা মাকে নিয়ে সেই শহর ছেড়ে চলে আসে এই সাভারে। বাবা মা মারা যাওয়ার পর আমার আপন বলতে কেউই ছিল না। বাবার একটা ছোট কোম্পানি ছিল, এখন আমি সেটারই দেখাশোনা করি। অফিসে এসে মন দিয়ে কাজ করতে লাগলাম, কিন্তু আজ কিছুতে কাজে মন দিতে পারছি না। বারবার মিথিলার কথা মনে পড়ছে, বেশ টেনশনও হচ্ছে। ও একা মেয়েটা বাসায় কী করছে? অপরদিকে মিথিলা আমার অফিসের আসার পর থেকে তার অস্থিরতা লাগছে, খুব ভয় করছে তার মনে। একবার ভাবছে ফোন দিবে, পরেক্ষণে মিথিলার মনে হলো সে তো আমার নামই জানে না, তাহলে কী নাম দিয়ে সেভ করা সেটা জানবে কিভাবে? নিজেকে নিজে বকা দিতেছে যে কি বুদ্ধ সে, এখন পর্যন্ত ওর নামটাই জানে না, অথচ তাকে বিয়ে করে নিছে। শুয়ে থাকতে থাকতে মিথিলার আর ভালো লাগছে না, তাই সে ঘুরে ঘুরে বাসাটা দেখতে লাগলো। ডাইনিং রুমের পাশে একটা রুম, রুমের ভিতরে বেশ অন্ধকার। মিথিলা রুমের লাইটে জ্বালাতেই তার চোখ পড়লো দেয়ালে টানানো একটা ছবির উপরে। ছবির লোকটাকে মিথিলা কেমন চেনা চেনা লাগছে, তাই ভালো মতো বোঝার জন্য সে ছবিটার আরও কাছে গেল। আর বেশ অবাক হলো, কারণ ছবিটা ছিল মিথিলার ছোট চাচ্চু। বাবার সাথে লুকিয়ে লুকিয়ে বহুবার চাচ্চুর সাথে দেখা করেছে মিথিলা, তাই আর তার চিনতে কোনো মোটেও ভুল হলো না। রুম থেকে বেরিয়ে সে সোফায় গিয়ে বসলো আর ভাবতে লাগলো তার চাচ্চুর ছবি বাড়িতে কেন। এমন সময় আমি বাসায় চলে আসি। এখন কেমন লাগছে আপনার? জি, এখন বেশ ভালোই লাগছে। গোসল করে আসুন, দুজন একসাথে লাঞ্চ করব। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। সব কথা শুনবো, আগে আপনি গোসল করে আসুন। তারপর মিথিলা চলে গেল গোসল করতে। তখন বাতলো আরেক বিপত্তি। এখানে তো আমার কোনো ড্রেস নেই, তাহলে আমি কি পরবো? তাকে কি ডেকে বলবো? মিথিলা মনে মনে ভাবছে। না, বলেই ফেলি। এই যে শুনছেন? হ্যাঁ বলুন। আমার তো এই একটাই পোশাক, তাহলে আমি কি পরবো? তাই তো, দাঁড়ান, আমি কিছু একটা ব্যবস্থা করছি। বলে রুম থেকে বেরিয়ে আমি আমার মায়ের রুমে গিয়ে আমার মায়ের শাড়ির ভিতর থেকে একটা শাড়ি নিয়ে এসে মিথিলার কাছে গেলাম। নিন, এই শাড়িটা পরে নিন। মিথিলা কোনো কথা না বলে শাড়িটা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর মিথিলা শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে রুম থেকে বের হলো। আমি মিথিলার দিকে তাকিয়ে বড়সড় একটা ধাক্কা খেলাম।
এটা আমি কি দেখছি? মিষ্টি কালারের শাড়ি পরিয়েছে মিথিলা, ভেজা চুল, কয়েক ফোঁটা পানি এখনও তার কোমরে লেগে আছে। এক কথায় কোনো পরী থেকে কম নয়। আমি পুরো অবাক চাহনিতে তাকিয়ে আছি তার দিকে। মিথিলা বিষয়টা বুঝতে পেরে কিছুটা লজ্জা পেল। চোখে চোখ পড়তে আমি বিষয়টা বুঝতে পারলাম যে মিথিলা লজ্জা পাচ্ছে। তাই আমি ডাইনিং টেবিলে চলে যাই। দুজনে খেতে শুরু করলাম। কেউ কাউকে কিছু বলছি না। নীরবতা ভেঙে আমি বললাম, আপনি আমাকে কি যেন বলতে চেয়েছিলেন? না, তেমন কিছু না। আসলে আমি আপনার নামটা এখনো জানি না। মিথিলা হাসতে লাগলো। হাসছেন কেন? কালকে বিয়ের সময় শুনেননি? আসলে থাক, আর বলতে হবে না। আর আমি আলামিন। এই বাড়িটা দেখছেন, এটা আমাদেরই বাসা। কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞাসা করতাম। বলুন। আসার পর থেকেই বাসায় কাউকে দেখছি না। আঙ্কেল আন্টি কোথায়? আজ থেকে আরো 4 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে তারা না ফেরা দেশে চলে গেছে। আমি দুঃখিত। না না, সমস্যা নেই। তারপর দুজন মিলে লাঞ্চটা সেরে রুমে চলে আসলাম। বিকেলে রেডি হয়ে নিন, আপনাকে নিয়ে একটু শপিংয়ে যাব। মিথিলা কোনো কথা না বলে মাথা নেড়ে সম্মতি জানালো। বিকেলে মিথিলা আর আমি শপিংয়ের জন্য বের হলাম। আমি ড্রাইভ করছি আর মিথিলা পাশে বসে আছে। আমি বারবার আর চোখে মিথিলাকে দেখছি। আজকে আমার অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। একটু পরে আমরা একটা শপিং মলে যাই। আমি গাড়ি পার্কিং করেই শপিং মলে গিয়ে দুজনে শপিংয়ে মনোযোগ দিই। আমি মিথিলার জন্য বেশ কয়েকটা ড্রেস আর শাড়ি নিলাম। আরও কিছু শপিং করে দুজনে একটা রেস্টুরেন্টে গেলাম। কি খাবেন? আমি কিছু খাবো না। খাবেন না বললেই হলো। আচ্ছা, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই অর্ডার করুন। তারপর আলামিন 2 প্লেট পাস্তা আর 2টা ক্যাপাচিনো অর্ডার করলো। কিছুক্ষণ পরেই ওয়েটার এসে খাবার দিয়ে গেল। তখনই আলামিনের চোখ পড়লো একটা মেয়ের উপরে। রাগে আলামিনের চোখ লাল হয়ে গেল, কারণ মেয়েটার কেউ না, সামিয়া। সামিয়া আলামিনকে দেখতে পেয়ে আলামিনের কাছে আসলো। এই জন্যই তোর মতো ছোট লোককে আমি বিয়ে করি নাই। কাল অবধি আমার জন্য পাগল ছিলি, আর আমার কালকে বিয়ে হতে না হতেই অন্য একটা মেয়েকে নিয়ে ফুর্তি করিস। আমি কোনো কথা বলছি না, সামিয়ার কথাগুলো শুনছি আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। এই দেখ, এ হলো আমার স্বামী। তোর মতো ফকিরনির বাচ্চা না ও। আমার স্বামী একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, তোর তো আছে শুধু ভাঙাচোরা একটা বাড়ি। এবার আর আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না, কারণ কে বা তার বাবা মার অপমান মুখ বুঝে শুনবে। তাই আমি দাঁড়িয়ে সামিয়ার 2 গালে গায়ের সমস্ত শক্তি দিয়ে 2টা চড় মারলাম আর বলতে শুরু করলাম, আমি গরিব হতে পারি, তবে তোর মতো লোভী না। আমার বাবা মায়ের কিছু না থাকলেও তারা তোর মতো ছোট মনে ছিল না। আর কি যেন বলতেছিলি? আমি মেনে ফুর্তি করি? তাহলে শোন, এই যে এ হলো মিথিলা, আমার বিয়ে করা বউ। ও তোর মতো ছোট মনের নয়। সামি কখন এটা আশা করেনি। আমি আজ প্রথম সামিয়ার সাথে উঁচু গলায় কথা বললাম আর চড়ও মারলাম। এই রূপটা সামি আজ প্রথম দেখলো। এখন আমার সামন থেকে সর বলে আমি মিথিলার হাত ধরে সেখান থেকে বেরিয়ে সোজা বাসায় চলে আসলাম। কিছুটা ফ্রেশ হয়ে আমি বেলকনিতে গিয়ে সিগারেট টানতে লাগলাম আর কাঁদতে লাগলাম। অপরদিকে আমার মুখ থেকে বউ ডাকটা শুনে মিথিলা বেশ ভালোই লাগছে। সে বিছানা থেকে উঠে আমার কাঁধে হাত রাখলো। আপনি কি কাঁদছেন? আমি নিশ্চুপ। আমাকে আপনার কষ্টগুলো শেয়ার করতে পারেন, দেখবেন নিজেকে অনেকটাই হালকা মনে হবে। এবার আর আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, মিথিলাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আচ্ছা, মেয়েটা কে ছিল আর আপনাকে কেনই বা ওসব কথা বলছিল? হ্যাঁ, আপনাকে আজ আমি সব খুলে বলবো। তারপর আমি রোলিং চেয়ারে বসে একে একে পুরাতন সব ঘটনা মিথিলাকে খুলে বলতে লাগলাম। দিনটা আমার ভার্সিটির জীবনের প্রথম দিন ছিল। মায়ের খুব ইচ্ছে ছিল আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ব, সেটা দেখার। কিন্তু তার আগে আম্মু না ফেরা দেশে চলে যায়। মায়ের স্বপ্ন পূরণের জন্য আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ভার্সিটি লাইফের প্রথম দিন ঘিরে সকালেরই খুব এক্সাইটমেন্ট থাকে, আমারও খুব ছিল। সকালে উঠতে অনেকটা দেরি হয়ে গেল, আর আমি বাসাতে একাই থাকি। সকালে ঘুম ভাঙানোর মতো কেউ নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা 46। লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়লাম। কোনো মতে ফ্রেশ হয়ে ভার্সিটিতে রওনা দিলাম। বাসার পাশে এই ভার্সিটি, তাই আমি সব কিছু ভালো মতোই চেনা। দেরি হয়ে গেছে তাই খুব দ্রুত ক্লাসরুমের দিকে যেতে লাগলাম। ক্লাসরুমে ঢুকতে যাব তখন একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। বেশ জোরেই ধাক্কাটা লেগেছে, তাই সে তাল সামলাতে না পেরে পড়ে যেতে লাগলো। তখন আমি তাকে ধরে ফেললাম, নিজেকে কোনো মতো সামলে নিয়ে। সরি, আমি ঠিক খেয়াল করিনি। না না, সমস্যা নেই, আমিও খেয়াল করিনি। লেট হয়ে যাচ্ছিল তো, তাই দ্রুত ঢুকতে যাওয়ার সময় ধাক্কা লাগলো। বিশ্বাস করেন, আমি জীবনে প্রথম কোনো মেয়েকে দেখলাম যে নিজের ভুল স্বীকার করলো। না না, ইটস ওকে। তারপর দুজনে ক্লাসরুমে গেলাম। আজ প্রথম দিন, তাই তেমন ক্লাসও হলো না। ক্লাস শেষ করে বেরোচ্ছিলাম, তখনই সকালে সে মেয়েটি পেছন থেকে ডাক দিল। হাই, আমি সামিয়া। আমি আলামিন।
আমরা তো একই ক্লাসেই, আমরা কি বন্ধু হতে পারি? একই ক্লাসে পরিচিত, তাহলে বন্ধু হতে আমার কোনো আপত্তি নেই। তারপর স্বামীর সাথে আরও কিছুক্ষণ কথা বলে সরাসরি মা বাবার কবরস্থানে চলে আসলাম। আম্মু দেখো, আজ আমি ভার্সিটিতে চান্স পেয়েছি। তোমার না কত ইচ্ছে ছিল আমাকে ভার্সিটিতে পড়তে দেখবা। দেখো মা, আমি তোমার স্বপ্ন পূরণ করেছি। তুমি কি আজ আমার উপর অভিমান করে থাকবা? খুব কেঁদেছিলাম সেদিন। কাঁদতে কাঁদতে বাসায় চলে আসি। বাসায় এসে ভালো লাগছিল না, তাই ঘুমিয়ে পড়ি। বিকালে ঘুম ভাঙে সামিয়ার ফোনে। হ্যালো, কে বলছেন? কুত্তা, তুই এখনো আমার নাম্বার সেভ করিসনি? কে বলছেন? আমি সামিয়া। ও সরি, আসলে নাম্বারটা সেভ করতে মনে ছিল না। তা থাকবে কেন, এখনই সেভ করবি। আচ্ছা। তারপর সামির সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। এভাবে আমাদের বন্ধুত্ব শুরু হলো। সামি আমার খুব কেয়ার করতো। দিন দিন ওর কেয়ার আরও বেড়ে যেতে লাগলো। কোনো কবি যেন বলেছিল, একটা ছেলে আর মেয়ে কখনোই বন্ধু হয়ে থাকতে পারে না, তাদের ভিতর ভালোবাসা জন্মাবে। আমার ক্ষেত্রেও একই হলো। আমি ধীরে ধীরে সামিকে ভালোবেসে ফেলি, তবে সেটা মনে মনে। কারণ আমি যদি ওকে বলি আমিকে ভালোবাসি, আরও যদি না করে দেয়, তাহলে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে। এমনকি কিছুতেই হারাতে পারবো না। তাই আর ওকে বলা হয়নি ভালোবাসার কথাটা। সামিয়ার অহংকারটা ছিল একটু বেশি। বড়লোক বাবার একমাত্র মেয়ে, অহংকার থাকবে, এটা স্বাভাবিক। ও যা বলে তাই করে। সামিয়ার জন্য আমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে পারতাম না। একদিন আমি আমার ক্লাসের নাহিদা নামের একটা মেয়ের সাথে বসে বসে হেসে কথা বলছিলাম। তখনই সামিয়া কোত্থেকে যেন এসে হাজির। এসে আমার হাত টানতে টানতে মুক্ত মঞ্চে নিয়ে আসলো। সামিয়ার চোখে অগ্নিবর্ণ হয়ে রয়েছে। কিরে সামিয়া, তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন? তুই কি কিছু বুঝিস না আমি কেন এমন করি? কি বুঝবো আমি? আমি তোকে এত কেয়ার করি, তুই কোনো মেয়ের সাথে কথা বলে আমার সহ্য হয় না, তাও তুই বুঝিস না। আজীব তো, তুই কখন থেকে কি বোঝার কথা বলতেছিস? ভালো মতো বুঝিয়ে বল, না হলে আমি গেলাম। তোমার মুখ থেকে আজ সব কথা বের করেই ছাড়বো। এখন তো যাবি ওই নাদিয়া পেতনিটার কাছে? হ্যাঁ যাবো, তাতে তোর কি? আমার অনেক কিছু, কারণ আমি তোকে। বলতে গিয়ে থেমে গেল। কি হলো বল, না হলে আমি গেলাম। বলেই যাওয়ার জন্য পা বাড়ালাম। কারণ আমি তোকে ভালোবাসি। কি বললি শুনতে পাইনি, জোরে বল। আমি তোকে ভালোবাসি আলমিন। আমিও। তার মানে তুই এতক্ষণ আমার সাথে মশকরা করছিলি কুত্তা? বলে আমাকে মারতে শুরু করলো। এভাবে মারলে তো আমি মরেই যাব। চুপ, একদম চুপ। একবারের জন্য মরার কথা মুখেও আনবি না। বলে মারা বন্ধ করে আমাকে জড়িয়ে ধরলো। এভাবে সবসময় জড়িয়ে ধরে রাখবি তো? কখনো ছেড়ে যাবি না তো? না, কোনোদিনও না। খুব সুন্দর করে দিন কাটছিল আমাদের। কখনো কখনো সাথে মিষ্টি ঝগড়া, আবার কখনো ওকে নিয়ে ঘুরতে যাওয়া। খুবই ভালো। একদিন আমের সামনে পার্কে বসেছিলাম, তখনই সামের বাবা আমাদেরকে দেখে ফেলে। সেদিন আমি খুব ভয় পেয়ে যাই বিষয়টা নিয়ে। একদিন সামের বাবা আমাকে বাসায় আমন্ত্রণ জানায়। খুব ভয় ভয়ে আমি সামিয়াদের বাসায় যাই। সে আমাকে চমকে দিয়ে আমাদের সম্পর্কটা মেনে নেয়, কিন্তু আমাকে শর্ত দেয় আমি প্রতিষ্ঠিত হলেই আমাদের বিয়ে হবে, তার আগে নয়। তাই আমি আমাদের ব্যবসায় মনোযোগ দিয়ে অল্প কিছুদিনের ভেতরে বেশ ভালো সাফল্য অর্জন করতে সক্ষম হই। কিছুদিন পরে ব্যবসার একটা কাজে আমাকে 15 দিনের জন্য ইংল্যান্ড যেতে হয়। এরপরে ভাবলো যত বিপত্তি ইংল্যান্ড থেকে আসার পর থেকেই স্বামী আমার সাথে যোগাযোগ কমিয়ে দেয়। ফোন করলে ঠিক মতো ফোন ধরে না। ফোন ধরলেও আমার সাথে হাই হ্যালো ছাড়া তেমন কোনো কথাই বলতো না। যে মেয়ে আমার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারতো না। একদিন আমি একটু ফোন ধরতে দেরি করেছিলাম বলে কলেজে সবার সামনে কান ধরে উঠবোস করেছিল। সে মেয়ে আজ আমাকে রীতিমতো ইগনোর করতেছে। বিষয়টা আমি কোনো মতে মেনে নিতে পারলাম না। দিন দিন স্যামের ইগনোর আরও বেড়ে গেল। আমি 15 দিন না থেকেই 9 দিনের মাথায় চলে আসলাম। এয়ারপোর্ট থেকে সরাসরি স্বামীদের বাসায় চলে গেলাম। বাড়ির সামনে আসতে বেশ বড়সড় একটা ধাক্কা খেলাম। পুরো বাড়ি বেশ সাজে সাজানো। গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে হাঁটা শুরু করলাম। বাড়ি ভর্তি লোকের আনাগোনা। বাড়ির ভিতরে আমার জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল, যেটা আমি জীবনে কল্পনা করতে পারিনি। আমার সামনে নববধূর সাজে বসে আছে সামিয়া। খুব সুন্দর লাগছে আজ সামিয়াকে। সোজাকে জড়িয়ে ধরলাম সামিয়াকে, কিন্তু সে নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে নিল আমার থেকে, আর আমাকে একটা চড়ও দিল। চড়টা বেশ জোরেই লাগে, যার ফলে ঠোঁটের কিনারে কেটে যায়। ক্ষত স্থান থেকে অনবরত রক্ত পড়ছে, কিন্তু সেদিকে আমার বিন্দুমাত্র খেয়াল নেই। আর চড়টা আমার গালে পড়লেও সেটা ব্যথা আমার বুকে লাগে। বুকের ভিতর কেমন যেন একটা চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। কে তুই, আর আমাকে এভাবে জড়িয়ে ধরেছিস কেন? কি বলছো তুমি এগুলো সামিয়া? আর আজ এখানে এটা কি হচ্ছে? কি হচ্ছে মানে? আজ আমার বিয়ে হচ্ছে। কে তুই? আমাকে এভাবে জড়িয়ে ধরার সাহস তুই কিভাবে পেলি? সামিয়া প্লিজ নাটক করো না, আমি আর মেনে নিতে পারছি না। কে তুই যে তোর সাথে আমি নাটক করব? এক্ষুনি তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। সামি তুমি আমাকে ভালোবাসতে, আমাদের কিছুদিন পর বিয়ে হওয়ার কথা, আর তুমি এগুলো কি নাটক শুরু করছো?
বিয়ে? তাও তোকে? ওই যে দেখছিস, রাহুল শেখ, রাহুল গ্রুপের মালিক হলো রাহুল শেখ। আজ আমার রাহুলের সাথে বিয়ে। এখানে উটকো ঝামেলা না করে ভালোই ভালোই কেটে পড়। সামিয়া, তুমি আমার সাথে এটা করতে পারো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি শুধু একবার বলো তোমার এই বিয়েতে মত নেই। পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। ভালো যদি নাই বেঁচে থাকো, তাহলে এই 2 বছর কি ছিল? কেন আমাকে মিথ্যা স্বপ্ন দেখালে? এতদিন যা ছিল সব টাইম পাস। তোর মতো ছেলে ভালোবাসা যায় না। এখন তুই এই বাসা থেকে বের হয়ে যাবি, নাকি গার্ড দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করাবো? এটা কি সেই সামিয়া যে আমার চোখে পানি সহ্য করতে পারতো না, আজ সে নিজে এতটা কষ্ট দিচ্ছে? না, এটা আমার সামিয়া হতে পারে না। কয়েকজন গাড়ি এসে আমাকে মারতে লাগলো। সামিয়া, এদেরকে বলো আমাকে মেরে ফেলতে, তাও আমার কোনো আফসোস থাকবে না। তাও তুমি শুধু একবার বলো ভালোবাসি। সামিয়া কোনো উত্তর দেয়নি। তখন আমাকে মারতে মারতে ঘাট বাড়ি থেকে বের করে দেয়। নিজের চোখের সামনে প্রিয় মানুষটির বিয়ে হয়ে যায়। আমি কিছুই করতে পারিনি। আমার সামন দিয়ে সামিয়ার বিয়ে করে তার জামাইয়ের সাথে চলেও যায়। আমার আর্তনাদ হয়তো সামিয়ার কানে গিয়ে পৌঁছায়নি। সুইসাইড করতে চেয়েছিলাম, কিন্তু মায়ের স্বপ্নগুলো মনে পড়তে আর সুইসাইডও করতে পারিনি। মনে মনে ঠিক করি এই শহরে আর থাকবোই না। সব জায়গাতে রয়েছে সামিয়ার স্মৃতি, তাই চলে যাওয়ার জন্যই স্টেশনে যাই। আর সেখানেই তোমার সাথে দেখা হয়। বাকিটা তো তুমি জানোই। কিন্তু আমি সত্যিই জানতাম না সামিয়া আমার সাথে এমনটা করলো। তবে আজ সেটা ঠিকই বুঝিয়ে দিয়েছে। কথাগুলো বলার পরেই চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। দুজনের ভিতর বেশ কিছুক্ষণ নীরবতা। কিছুক্ষণ পর আমি নিজে নীরবতা ভেঙে বললাম, মিথিলা, 1 কাপ কফি হবে? আজ খুব কফি খেতে মন চাচ্ছে। কেন না, আপনি বসুন, আমি নিয়ে আসছি। মিথিলা চলে গেল কফি আনতে। সামিয়া চলে গেল। আমার মনে একটা গভীর ক্ষত রেখে গেছে, যা হয়তো কোনোদিনও ঠিক হবে না। আমার সাথে কেন এমন হলো? আমি তো সামিয়াকে নিজের থেকে বেশি ভালোবাসতাম। চোখের পানি আমার সাথে আজ বেইমানি করছে। আজ শত আটকানোর চেষ্টা করলেও সে আটকাতে পারছি না। ভাবনা ছেদ হলো মিথিলার ডাকে। নিন, খেয়ে নিন আপনার কফি। তুমি খাবে না? তোমারটা কই? আজ আমার খেতে ইচ্ছে করছে না। আমি কফি খেতে লাগলাম। চারটা খুব সুন্দর লাগছে। আজ মা বাবার কথা খুব মনে পড়ছে। খুব দেখতে ইচ্ছে করছে মাকে। আমাকে একবার নিয়ে যাবেন মার কাছে, শুধু দূর থেকে একবার দেখব। আপনি এভাবে কাঁদলে আপনার মা বাবার আত্মা কষ্ট পাবে। আচ্ছা, কাল সকালে রেডি থেকে আমি নিয়ে যাব। সত্য? চোখ মুছে আমার দিকে তাকিয়ে বলল, সত্যি। বলতে আমাকে জড়িয়ে ধরলো। আমার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। আমাকে কেউ কখনো এভাবে জড়িয়ে ধরেনি। ফার্স্ট টাইম কেউ এমনটা করলো। আচ্ছা, এবার গিয়ে শুয়ে পড়ুন। তারপর দুজনে গিয়ে শুয়ে পড়লাম। মিথিলা খাটে আর আমি সোফাতে। আপনি কিছু মনে না করলে আপনি খাটে এসে শুতে পারেন। আমি এখানেই ঠিক আছি। মাঝখানে কুলবালিশ থাকবে, কোনো সমস্যা হবে না। মিথিলা জোড়াজোড়িতে শেষ পর্যন্ত খাটে এসে শুয়ে পড়লাম। সকালে মিথিলার ডাকে ঘুম ভাঙলো। তারপর সকালে নাস্তাটা সেরে গেলাম উত্তরা 1 নম্বর। সেখানেই মিথিলার বাসা। নিজস্ব কবরস্থানে তার মা বাবাকে দাফন করা হয়েছে। কবরস্থানে গিয়ে গাড়ি থেকে নামতেই চোখ পড়ল 2টা নতুন কবরে। দেখে বোঝা যাচ্ছে এই 2টা মিথিলার বাবা মায়ের কবর। বেশ কিছুক্ষণ মিথিলা তার বাবা মায়ের কবর ধরে কাঁদলো। তারপর তাকে নিয়ে বাসায় চলে আসলাম। মিথিলা তার বাবা মায়ের কবর ধরে অনেকক্ষণ কাঁদলো। কাঁদতে কাঁদতে মেয়েটা চোখ দুটো ফুলে ফেলেছে। অনেক কষ্টে মিথিলাকে শান্ত করে গাড়ির কাছে নিয়ে আসলাম। তখন একজন বয়স্ক লোক মিথিলার কাছে আসলো। মা, আমালে মাফ করে দে। আমি সেদিন সত্যি বুঝতে পারিনি তোর সাথে অত কিছু হয়ে গেছে। আমি না বুঝেই তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। ফুপা, এতে আপনার কোনো দোষ নেই। এগুলো আমার ভাগ্যে লেখা ছিল। না রে মা, এভাবে বলিস না। চল মশাই, চল। তোর দাদির অবস্থা বেশি ভালো না। দাদির কি হয়েছে ফুপা? তোর দাদি তোকে না দেখতে পেয়ে পাগল প্রায় হয়ে গেছে। তোর কথা মনে করে সারাদিন তোর দাদি কাঁদে। তারপর আমরা সবাই মিথিলাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি আর কবরস্থান প্রায় পাশাপাশি। যেতে বেশি সময় লাগলো না। বাড়িটা বেশ অনেকটা বড়, কোনো বড় মেনশনের থেকেও কম নয়। বাড়িটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। আমরা সবাই বাড়ির ভিতরে চলে গেলাম। মিথিলা ভিতরে গিয়ে একজন বয়স্ক মহিলাকে জড়িয়ে ধরলো। বুঝতে কোনো অসুবিধা হলো না যে এটাই মিথিলার দাদি। তুই আমাকে ছাড়, তুই একদম ভালো না। তুই আমাকে ছেড়ে কোথায় গেছিলি? আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারি? এই দেখো, আমি এসে পড়েছি। আমাকে ছেড়ে আর কখনো কোথাও যাবি না তো? আমি আমার সতীনকে রেখে কি কোথাও যেতে পারি? মিথিলার দাদির চেহারা দেখে আমি রীতিমতো আকাশ থেকে বললাম, কারণ উনি আর কেউই নয়, মিসেস নিহাল চৌধুরী, মানে আমার দাদি। বাবার কাছ থেকে তার বহু গল্প শুনেছি।
তার ছবি বুকে নিয়ে আব্বু প্রতিদিন কাঁদতো। তাহলে কি মিথিলা আমার ছোট চাচার মেয়ে? তারপর তারা আরও দাদি নাতনির অনেকক্ষণই কথা হলো। এক পর্যায়ে মিথিলা দাদি আমার দিকে তাকিয়েই, এই ছেলেটা কে? উনি হলো আলামিন। আমার উপরে রাগ করে আমাকে বের করে দেওয়ার পর আমি সুইসাইড করতে চাই, তখন উনি আমাকে বাঁচায়। তোমার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। মিথিলা দাদি আমার কাছে এসে বলল, না না, আপনি আমার দাদির মতোই। আপনি এমনভাবে বলবেন না, এটা আমার কর্তব্য। আমি তার নাতি, আর বাবা মা এই পৃথিবীতে নেই, এই কথা তাকে এখন জানানো যাবে না। এখন কিছু বললে সে আরও ভেঙে পড়বে। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি এভাবেই ঠিক আছি, সমস্যা নেই। মিথিলা, আমার অফিসে আজ একটা জরুরি মিটিং আছে, আমাকে একটু যেতে হবে। আমিও যাব, আপনি একটু দাঁড়ান। মিথালি, তুই যাবি মানে? কোথায় যাবি? কেন? আমার শ্বশুর বাড়িতে। মানে? সেদিন উনি আমাকে সুইসাইড করার থেকে বাঁচানোর পরে আমাদের বিবাহ হয়। কি বলছিস তুই এসব? তারপর মিথিলা দাদিকে প্রথম থেকে সবকিছু খুলে বলে। আপনারা আবার ভাবেন না সামিয়ার বিষয়ে বলেছে, মিথিলা সেগুলোর কোনো কথাই দাদিকে বলেনি। আমাদের ক্ষমা করে দিন, আমাদের জন্য তোর সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেল। দাদির সব কথা পরে হবে, আমি এখন আসি। তারপর মিথিলা দাদির থেকে বিদায় নিয়ে মিথিলাকে বাসায় রেখে আমি অফিসে চলে আসলাম। আসলে আমার তেমন কোনো কাজ নেই, কিন্তু আমি দাদির সামনে থাকতে পারছিলাম না। ছোট চাচুর জন্য খুব কান্না পাচ্ছে। আমি আর ছোট চাচু ছিলাম বন্ধুর মতো। আপনাদের মনে অনেক প্রশ্ন আসছে, আমার আব্বু আম্মুকে বাড়ি থেকে বের করে দিল, আমি আর চাচু বন্ধুর মতোই হলাম কিভাবে, আর মিথিলাকে বা আবার চিনলাম কেন? সব প্রশ্নের উত্তর পেতে হলে আপনাদেরকে কিছুটা অতীতে ফিরে যেতে হবে। আব্বু আর আম্মুর ভালোবাসা আমার দাদিরা কেউ মেনে নেয়নি, কারণ তারা ছিল উচ্চ বংশের আর অনেক ধনী, কিন্তু আম্মুরা ছিল গরিব। বিয়ের পরে আব্বু আম্মু সাভারে চলে আসে। আমার ছোট চাচু তখন পড়ালেখা করতো। আব্বুর সাথে সবসময় চাচুর যোগাযোগ রাখতো। আমি হওয়ার পর চাচু খুব খুশি হয়। চাচু সবসময় একজন বন্ধুর মতো আব্বুর পাশে থাকতো। চাচুর সাহায্যে আব্বু নতুন করে পথ চলা শুরু করে। চাচু দাদা দাদিকে সবসময় বোঝাতেন আমাদেরকে মেনে নেওয়ার জন্য, কিন্তু তারা নেননি। কিছুদিন পরে চাচু বিবাহ করে এবং চাচুর একটা মেয়ে হয়, মানে মিথিলা। চাচু দাদা দাদিকে লুকিয়ে মাঝে মাঝেই মিথিলাকে নিয়ে আমাদের বাসায় চলে আসতো। খুব ভালোভাবেই চলছিল আমাদের দিন। মিথিলা সবসময় আমার পিছে লেগে থাকতো। আর চাচুর কোনো ছেলে ছিল না, তাই আমাকে নিজের সন্তানের মতোই মনে করতো। মিথিলা যখন ক্লাস 3-তে পড়তো, তখন মিথিলার পড়াশোনার জন্য ওর খালার বাসায় আমেরিকায় চলে যায়। মিথিলা যাওয়ার দিন মিথিলা সে কি কান্না করেছিল। কোনো মতে সে আমেরিকা যাবে না। চাচুর আব্বুকে অনেক বুঝিয়ে তারপর পাঠান। সেদিন আমারও খুব মন খারাপ হয়েছিল। সেদিন মায়ের আঁচল ধরে কেঁদেছিলাম আমি। আমার আজও সেই দিনটির কথা মনে পড়ে। মিথিলার সাথে আমার যোগাযোগই হয়নি। আমি যত বড় হতে থাকি চাচুর সাথে আমার সম্পর্ক ততই বন্ধুসুলভ হতে থাকে। বাবা মা মারা গেলেই চাচু আমার পাশে ছিল। চাচুর কাছে আমি সব কিছু শেয়ার করতাম। স্বামীর বিষয়েও চাচু সব জানতো। আজ আমি যতটুকু, তার সবই চাচুর অবদান। কিছুদিন আগে চাচুর বান্দরবানে ট্রান্সফার হয়, আর সামিয়ার বাবার দেওয়া শর্ত পূরণ করার জন্য চাচুর সাথে একটু যোগাযোগ কম হয়। আর এর ভিতরেই চাচুর সাথে এত কিছু হয়ে গেল, আমার খুবই কান্না পাচ্ছে। চাচু এভাবে চলে যাওয়ায় আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মাথার ভিতরে শুধু একটা কথাই আসছে, আমি চাচুর হত্যাকারীকে কিছুতেই ছাড়ব না। প্রত্যেককে তার প্রাপ্য শাস্তিই দেব। তার আগে আমাকে মিথিলার সাথে কথা বলতে হবে। অফিসের কাজ শেষ করে চলে গেলাম বাসায়। অপরদিকে মিথিলা রান্না শেষ করে বিছানাতে বসে গভীর চিন্তায় মগ্ন। কে এই আলামিন? বড় আব্বুর ছবি বা এই বাড়িতে কেন? তাহলে আলামিন বড় আব্বুর ছেলে? আমার ভালোবাসা? না, যে করেই হোক আমাকে এই রহস্যের শেষ করতে হবে। আমার মন বলছে ওই রুমটাতে গেলেই আমি সকল রহস্য ভেদ করতে পারবো। যেই ভাবা সেই কাজ। মিথিলা ড্রয়িং রুমের পাশের রুমে গিয়ে তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু সে কোনো ক্লু পেল না। হয়তো সে মিথিলা সোফাতে বসে আছে আর ভাবছে কি করে রহস্যের ভেদ করবে সব। কলিং বেলের শব্দে মিথিলার বাস্তবতায় ফিরে আসে। মিথিলা দরজা খুলে দেখে যে আমি এসে গেছি। আপনি এই সময়? অফিসের কাজ শেষ তো, ভালো লাগছিল না, তাই চলে আসলাম। ভালোই করেছেন, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার দিচ্ছি। মিথিলা আজ আমার জন্য রান্না করেছে। ভাবতে কেমন যেন অন্য রকমের ভালো লাগা কাজ করছে। তাই দেরি না করে ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম। মিথিলা আমাকে খাবার বেড়ে দিচ্ছে। আজ ওকে দেখে কেমন যেন বউ বউ ফিলিংস হচ্ছে। মিথিলা, তুমি খেয়েছো? না, আপনি খেয়ে নিন, আমি পরে খাবো। তুমি বসো, দুজনে একসাথে খেয়ে নেই। কখন যে আপনি দিকে তুমিতে নেমে গেছি খেয়ালই করিনি। আমার চোখের দিকে তাকিয়ে মিথিলা আর না বলতে পারলো না। দুজনে একসাথে খাওয়া শুরু করলাম। মিথিলার রান্নার হাত অনেক ভালো, রান্নাটা খুব ভালোই হয়েছে। অনেকদিন পর এরকম ভালো খাবার পাওয়াতে খুব যে ডুবিয়ে খেয়েছি। মিথিলা একদিন আমার দিকে তাকিয়ে আছে। বিষয়টা কেমন যেন আমাকে বারবার অস্বস্তিতে ফেলে দিচ্ছে। আপনারাই বলুন, কেউ খাওয়ার সময় তাকিয়ে থাকলে কি খাওয়া যায়? কি ব্যাপার,
তুমি না খেয়ে এভাবে তাকে কি দেখছো? আর তুমি খাচ্ছ না কেন? খাচ্ছিই তো। আমার কথাতে মিথিলা বেশ লজ্জায় পেয়েছে, তাই মাথা নিচু করে খাওয়া মনোযোগ দিল। তবে লজ্জায় মিথিলা নাকের ডগা লাল হয়ে গেছে, তাই স্পষ্ট দেখা যাচ্ছে। খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। একটু পরে মিথিলা আসলো। মিথিলা, তোমার থেকে আমার কিছু জানার আছে। আমারও কিছু কথা জানার আছে আপনার থেকে। বলো, কি জানতে চাও? ড্রয়িং পাশের রুমে একজনের ছবি টাঙানো আছে। ছবির লোকটা আপনার কে হয়? যদি বলি বাবা। মানে? মানেটা হলো লোকটি হলো আমার আব্বু, আর তুমি আমার চাচাতো বোন। মানে তুই রায়হান চাচুর ছেলে? কুত্তা, তুই প্রথম থেকে সব জানতি, তাও আমার সাথে নাটক করলি আমাকে না চেনার। বলে আমাকে মারা শুরু করলো। মিথিলা আমার থেকে 2 বছরের ছোট হলেও আমাকে সবসময় তুই করে বলতো। আরে লাগছে তো, আমার কথাটা শুন প্লিজ, থাম। বল। আমি সত্যিই জানতাম না তুই চাচুর মেয়ে। সকালে দাদিকে দেখে বুঝতে পারি তুই চাচুর মেয়ে। আর তুই তো বাইরে ছিলি, দেশে কবে আসছিস তাও তো জানি না। তুই আমাকে দেখেও চিনিস নাই? চিনবো কিভাবে? তুই তো সেই ছোটবেলায় আমেরিকা চলে গেছিলি, তারপর তো তোকে আর দেখিনি। তুই দেশে আসলি কবে কিছু তো জানতে পারলাম না। আর চাচু তো আমাকে কিছু বলেও নি। আমি বলতে নিষেধ করছিলাম, ভাবছিলাম তোকে এসে সারপ্রাইজ দিব, কিন্তু আসার পর তুই আমাকে সারপ্রাইজ করে দিয়েছিলি, তাই আর তোকে কিছুই জানানো হয়নি। আমি কিছু বুঝলাম না। তুই তা বুঝবি কেন? তুই তো বুঝিস সামিয়াকে। এভাবে বলছিস কেন? এর ভিতরে স্বামী আসলো কিভাবে? আমি দেশে আসি আরও 1 মাস আগে। আমার কত স্বপ্ন ছিল তোকে নিয়ে, সেই ছোটবেলা থেকে তোকে ভালোবাসতাম। ভেবেছিলাম দেশে এসে তোকে সারপ্রাইজ দিব আর আমার মনের কথাগুলো তোকে বলবো। তাই দেশে আসার পরের দিনই তোর বাসায় যাই, কিন্তু তুই বাসায় ছিলি না। দারোয়ানের থেকে জানতে পারি তুই অফিসে, তাই বাসায় ফিরে আসি। মনমরা হয়ে আমার বাসায় হয়ে আসা দেখে আব্বু আমাকে তোর বিষয়ে সব খুলে বলে, আর এটাও বলে তোর বিয়ে ঠিক হয়ে গেছে। আমাকে বলে তোকে ভুলে যাওয়ার জন্য। সবার ভাগ্য তো আর ভালোবাসা থাকে না, আমার ভাগ্যেও হয়তো নাই, তাই সিদ্ধান্ত নেই তোর আর সামিয়ার মাঝে আমি বাধা হয়ে দাঁড়াবো না। তুই সুখে থাকলে আমার সুখ, তাই বাবাকেও বলতে নিষেধ করি আমার কথা তোকে, কারণ তুই আমার সামনে থাকলে আমি নিজেকে সামলে রাখতে পারতাম না। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ঠিকই তোর সাথে দেখা হয়ে গেল। আমি সত্যিই চাইনি তোর জীবনে আসতে, তুই বললে আমি এক্ষুনি চলে যাবো এই বাড়ি থেকে। কান্না করতে করতে বললো কথাগুলো। আমি থাকতে তোকে আর কোথাও যেতে দেবো না। তুই তো এখন আর আমার চাচাতো বোন না, তুই তো এখন আমার চাচাতো বউ। আমি মিথিলাকে মন থেকে হয়তো কখনো মেনে নিতে পারবো না। আমার পুরো মনটা চলে রয়েছে সামিয়া, কিন্তু মিথিলা আমার বিয়ে করে বউ। আর সবচেয়ে বড় কথা হলো মিথিলা চাচুর মেয়ে। আমি আমার জীবন দিয়ে কখনো চাচুর ঋণ শোধ করতে পারবো না। তাহলে চাচুর মেয়েকে আমি কীভাবে কষ্ট দিই? মন থেকে না মেনে নিতে পারলেও মানার অভিনয় করতে পারি, এতে যদি ওর কষ্টটা একটু কমে। তোকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই। আমি একটা নষ্টা মেয়ে, তুই কেন আমার মতো নষ্টা মেয়েকে তোর জীবনে রাখবি? আমি চাই না তোর জীবনটা নষ্ট করতে। আমি কাল সকাল হলেই চলে যাব, চিন্তা করিস না। এবারে নিজেকে সামলে রাখতে পারলাম না, একটা নিয়ে মিথিলাকে বুকের সাথে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর একবারের জন্য চলে যাওয়ার কথা মুখে নিবি তো তোকে খুন করে ফেলবো। আর কি বারবার এসে বাজে কথা মুখে আনছিস? দোষ তো আর তোর ছিল না, দোষ যাদের ছিল তাদেরকে আমি ছাড়বো না, প্রত্যেকে তার প্রাপ্য শাস্তি দেব। শুধু কান্না করেই চলেছে, পাশে থাকবি না আমার? পাশে থাকবো না কেন? আমি তো আজও তোমায় ভালোবাসি। আমাকে জড়িয়ে ধরে বলল, কিরে মিতু তুই কাঁদছিস কেন? এখন তো কাঁদবে ওই নরপশু দল, এভাবে কাঁদলে আমি তো প্রতিশোধ নিতে পারবো না। কই, আমি খাচ্ছি না তো, এটা তো সুখের কান্না। চোখ মুছতে মুছতে বলল, আচ্ছা মিতু, সেদিন কে কে ছিল তুই তাদেরকে দেখলে চিনবি? আমি কোনোদিনও ওই পশুদের মুখগুলো ভুলতে পারবো না। কে কে ছিল তুই কি কিছু জানিস? হ্যাঁ, আমরা বান্দরবন সেই শহরটাই ছিলাম। সেই শহরের চেয়ারম্যান রহিম শিকদার, ওর ছেলে আর ওর শালা। এতটুকু আমার জন্য যথেষ্ট, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়। আমি একা শুভ মানে? তুইও চল। আমার একটু কাজ আছে, আমি পরে শুব। আমি কোনো কথা শুনছি না, চল এখন আমার সাথে গিয়ে ঘুমাবি। দাঁড়া, তাহলে আমি একটা ফোন করে নিই। বলে শার্টের পকেট থেকে মোবাইলটা বের করে আমার মামাতো ভাই রবিনকে ফোন দিলাম। রবিন ঢাকার টপ ক্যাডারদের ভিতরে একজন, এর জন্য আব্বু আমাকে ওর সাথে তেমন মিশতে দিত না, তবে ওকে আজ আমার সব থেকে বেশি প্রয়োজন। কয়েকবার রিং হওয়ার পরই ফোন রিসিভ করলো। কি রে আল আমিন, কি খবর তোর? আজ এতদিন পরে তোর আমার কথা মনে পড়লো? ভাই তোর কথা আমি কি বলতে পারি? তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে। বল, আমি এখন ফ্রি আছি। না, কথাটা সামনাসামনি বলতে হবে। তাহলে সকালে বাসায় চলে আয়,
মাও তোর কথা অনেক দিন ধরে বলতেছে। আচ্ছা তাহলে সকালে দেখা হচ্ছে। তারপর ফোন রেখে আমি আর মিথিলা শুয়ে পড়লাম। তবে আজ মিথিলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে, একদম বাচ্চাদের মতো। আমার কিছুতেই আজ ঘুম আসছে না। জ্যোৎস্নার আলো জানালার ফাঁক দিয়ে এসে মিথিলার মুখে পড়ছে। ঘুমন্ত অবস্থায় মিথিলার মায়াবী চেহারা কোনো পরি থেকে কম লাগছিল না। আমার বারবার মনে হচ্ছে আমি মিথিলার এই মায়াবী চেহারা প্রেমে পড়ে যাচ্ছি। নিজের অজান্তেই মিথিলার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। এটা কি হলো? তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না আজকে। তুমি ঘুমাওনি কেন? আমারও ঘুম আসছে না। আমার খুব ভয় হচ্ছে। আমার বারবার মনে হচ্ছে আমি তোমাকে কাছে পেয়েও আমার হারিয়ে ফেলছি। কখন আমাকে ছেড়ে যাবে না তো? কখনোই না। আমি কি আমার চাচাতো বউকে রেখে কোথাও গিয়ে থাকতে পারবো? বলেই শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম। মিথিলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে মিথিলাটাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে দুজন একসাথে নাস্তা করলাম। এখন গন্তব্য মামার বাসা। মামারা উত্তরাতে থাকে, তাই যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগলো। গিয়ে মামা মামির সাথে কুশল বিনিময় করে আমি আর রবিন ছাদে চলে আসলাম। তারপর রবিনকে সব খুলে বললাম। তাহলে আমি আমার লোক দিয়ে ওদেরকে শেষ করে দিই? না, আমি ওদেরকে এত সহজে মৃত্যু দেব না। প্রথমে ওদের পাপের সাম্রাজ্য শেষ করব, তারপর ওদেরকে। তাহলে এখন কি করতে হবে বল? সমস্যা নাই, কাজ হয়ে যাবে। তাহলে আমরা বান্দরবান কখন যাব? বিকেলে। তাহলে তুই তৈরি থাকিস, আমি তোকে পিক করে নিব বাসা থেকে। আচ্ছা। তারপর সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। মিথিলাকে সব বললাম, কিন্তু তার একটাই কথা, আমাকে একলা যেতে দেবে না, সেও যাবে। অনেক বোঝানোর পরও কোনো কাজ হলো না। বাধ্য হয়ে মিথিলাকেও সাথে নিয়ে যেতে হলো। রাত প্রায় 2টার দিকে আমরা বান্দরবান গিয়ে পৌঁছালাম। আগে থেকে একটা হোটেল আমাদের জন্য বুক করা হয়েছিল। আমরা সেখানে গিয়ে উঠলাম। রাতে কোনো মতো ঘুমিয়ে পরের দিন সকাল থেকে লেগে পড়লাম কাজে। আমাদের প্রথম টার্গেট রহিম শিকদারের শালা। বেশি কষ্ট করতে হলো না আমাদের। প্রথম দিন রাতে পেয়ে গেলাম শালাকে একটা নাইট ক্লাবে। সুযোগ বুঝে শালাকে কিডন্যাপ করে নিয়ে আসলাম একটা ফাঁকা পুরাতন পরিত্যক্ত বাসায়। নিয়ে আসার পরই ওকে অনেকক্ষণ শারীরিকভাবে টর্চার করলাম। তারপর ওর মুখের বাঁধন খুলে দিলাম। আমাকে এভাবে ধরে আনছিস কেন? তুই জানিস আমি কে? একবার খালি আমার হাত খুলে দে, আমি তোদের কাউকে ছাড়বো না। তোরে কি আমরা ছেড়ে দেওয়ার জন্য এখানে ধরে আনছি? তুই এখান থেকে তখনই মুক্তি পাবি যখন আমার সবগুলো প্রশ্নের উত্তর তুই ঠিকঠাকভাবে উত্তর দিবি। তোর কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না, আমাকে ছেড়ে দে। এত মার খাওয়ার পরেও তোর তেজ কমেনি? তারপর 8 ঘন্টা ওকে উত্তম মাধ্যম দিলাম। আমাকে আর মেরো না, তোমরা যা জানতে চাও আমি সব বলবো। তারপর ওর থেকে ওদের পাপের সাম্রাজ্যের সব তথ্য নিলাম। তারপর মিথিলাকে ওর সামনে নিয়ে আসলাম। মিথিলা দেখে আর কোনো কথা বলতে পারলো না। কি দোষ ছিল মেয়েটার? কি জন্য তোরা মেয়েটার সাথে এমন করলি? আমি কিছু করিনি, আমি শুধু দুলাভাইয়ের কথা মতো কি বল? তারপর মিথিলাকে রুম থেকে সরিয়ে দিলাম। পরের দিন সকালে ব্রেকিং নিউজ বের হলো। কে বা কারা যেন রহিম শিকদারের ছেলেকে মেরে উলঙ্গ করে একটা বাসের সাথে ঝুলিয়ে রাস্তায় রেখেছে। বাসটা কোন দিক দিয়ে দিছে সেটার বললামই না। শালার মৃত্যুর সংবাদ শুনে রহিম শিকদার দ্রুত ঘটনাস্থলে আসলো। শালার এভাবে মৃত্যু সে মেনে নিতে পারছে না। এই এসিবি, আমার শালার এই অবস্থা কি করেছে? স্যার, এখনো কিছু জানা যায়নি। আমরা দ্রুত খুনিকে বের করে আইনের আওতায় আনবো। আমার কাছে অত সময় নেই, তোকে 24 ঘন্টা সময় দিলাম। এর ভিতরে যেভাবে হোক খুনিকে বের করে আমার সামনে হাজির করবি। স্যার, আমার যথাসম্ভব চেষ্টা করব। এদিকে আমরা আমাদের দ্বিতীয় টার্গেট রহিম শিকদারের ছেলেকে ধরার জন্য চাল কষে ফেলেছি। খবর আছে সন্ধ্যায় একটা অস্ত্রের ডিল করতে গোলাবাড়ির ফ্যাক্টরিতে আসবে। আমরাও ওত পেতে থাকলাম। দুপুর করে সন্ধ্যা হয়ে আসলো, কিন্তু এখনও কে আসার নামগন্ধ নেই। রবিন, আমরা কি ভুল ইনফরমেশন পেয়েছি? কাউকে তো আসতে দেখছি না। ধৈর্য ধর, ওরা আসবেই। আমার কাছে পাকা ইনফরমেশন আছে। তারপর অপেক্ষা করতে থাকলাম। প্রায় 7:20-এর দিকে 2টা কালো হাইস গোলাবাড়িতে ঢুকলো। দূর থেকে দেখা যাচ্ছে রহিম শিকদারের ছেলে গাড়ি থেকে নামলো। আমরা প্রায় 15 জনের মতো, ওরা প্রায় 10 থেকে 12 জন হবে। আমরা যেই ভিতরের দিকে যাব ঠিক তখনই দেখি আরেকটা গাড়ি আসছে, তাই আমরা একটু আড়ালে আসলাম। আমরা সবাই গাড়িটির দিকে তাকিয়ে আছি। দেখি গাড়ি থেকে রহিম শিকদার নামছে, কিন্তু রহিম শিকদার এখানে, তার সাথে আরও একজন আছে। দূর থেকে চেহারাটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে আমার কেন জানি মনে হচ্ছে লোকটা আমার খুব পরিচিত। একটু কাছে যেতে লোকটার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। তার চেহারা দেখে আমার পুরো পৃথিবী থমকে গেল, কারণ লোকটি আর কেউই নয়, আমার ফুপা। আমার মাথার ভিতরে এখন হাজারটা প্রশ্ন করছে। ফুপা এখানে কেন? আমাকে আগে রহস্যটা ভেদ করতে হবে। না, এভাবে সবাই একসাথে গেলে আমি আমার উত্তর পাবো না। তাই আমি রবিনকে একটু থামতে বললাম আর বললাম, আমি প্রথমে যাব,
আমি ইশারা দিলেই ওদের উপর অ্যাটাক করবে। হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করলি কেন? আমার কিছু প্রশ্ন উত্তর জানতে হবে, আগে সেগুলো জানি, তারপর ওদের বিচার করব। আমার পকেটে একটা পেন ক্যামেরা আছে সব রেকর্ডিং করার জন্য। তারপর আমি সরাসরি মিটিংয়ের মাঝে ঢুকে হাতে তালি দিতে লাগলাম। আমার হাতে তালির শব্দ শুনে সবাই আমার দিকে ঘুরে যে যার গান আমার দিকে তাক করলো। ফুপাও ঘুরে তাকালো, তবে তার চোখে আজ কোনো মায়া নেই, আছে হিংসা। আলামিন, তুমি এখানে কিভাবে? সেটার উত্তর আমি একটু পরে দিচ্ছি, আগে বলেন আপনি এদের সাথে কেন? সেটা জেনে তোমার কোনো কাজ নেই, তাই ভালোই ভালোই এখান থেকে চলে যাও। যাওয়ার জন্য আমি আসিনি। আপনি তাহলে এই দেশদ্রোহীদের সাথে জড়িত? এত কিছু যখন জেনেই গেছিস, তাহলে এটাও জেনে রাখ, তোর মা বাবা চাচাকে যেভাবে মেরেছি তোকেও ঠিক সেভাবেই মারবো। মানে আব্বু মতো একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে? সেই গাড়ি অ্যাক্সিডেন্টটাও তো আমিই করিয়েছিলাম। কেন করলেন আপনি এমনটা? সে না আপনার শালা ছিল? আমার রাস্তায় যে আসবে তাকেই মরতে হবে। মানে কেন করলেন আপনি এত কিছু? প্রথম থেকেই তোদের ওই বিশাল সম্পত্তির ওপর আমার লোভ ছিল, তাই তো প্ল্যান করে প্রথমে ঘর থেকে বের করি, পরে সুযোগ বুঝে পৃথিবী থেকে। চাচাকে কেন মারলেন? সে তো আপনার কলেজের বন্ধু ছিল। প্রথমে মারতে চাইনি, কিন্তু ও আমার সব কিছু জেনে যায়, আমাকে জেলে দিতে চেয়েছিল, তাই তো প্ল্যান করে ওকেও পৃথিবী থেকে সরিয়ে দিলাম। এখন তোকেও দিব। আমাকে মারে কি এতই সহজ? একবার পেছনে তাকিয়ে দেখেন। পেছনে তাকিয়ে সবার চোখ কপাল উঠে গেল, কারণ তাদের প্রত্যেকের পিছনে গান তাক করা। কি হলো পোপা, কথা বলছেন না কেন? হাওয়া শেষ? কি চাস তুই? আমি যা চাই তাকে দিতে পারবেন আপনি? তুই যা চাবি তোকে আমি তাই দিব। তাহলে ফিরে দিন আমার শৈশন, ফিরে দিন আমার মা বাবাকে, ফিরে দিন আমার বন্ধুর মতো চাচুকে। নিশ্চুপ হয়ে আছে। কি হলো, পারবেন না তো? তাহলে আপনারও আজকে জীবন এখানেই শেষ। বলে পিছন থেকে পিস্তলটা বের করে ফুপার পায়ে, তারপর মাথায় গুলি করলাম। ছটপট করতে করতে ফুপা মৃত্যুর গলে ঢলে পড়ল। তারপর আমি রবিনকে ইশারা করে বললাম বাকিদেরকেও শেষ করে দিতে। সবাইকে মারার পর ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিলাম। পুলিশ শেষ হয়ে গেল, সমাজ থেকে একটা নরপশু। রহিম শিকদারকে মারার পর আমি মিথিলার কাছে আসি, আর মিথিলাকে ফুপার ব্যাপারে সব কিছু খুলে বলি। মিথিলা বিষয়টা জেনে বেশ অবাক হয়, কিন্তু ভিডিওটা দেখার পর তার কাছে সব ক্লিয়ার হয়ে যায়। কিন্তু সমস্যা একটাই, ফুপুর ছেলে নেহাল। এখন মাথায় একটাই চিন্তা, ফুপুকে কিভাবে সব সত্য কথা বলবো। কিছুক্ষণ পরে রবিন আসলো। রবিনকে দেখে বেশ টেনশন লাগছে। কি হয়েছে রবিন, তো কেমন লাগছে কেন? আমাদেরকে এখনই এই স্থান ছাড়তে হবে। কেন, কি হয়েছে? সবাই জেনে গেছে আমরা রহিম শিকদারকে মেরেছি। পুলিশ যে কোনো সময় চলে আসতে পারে। চল তাহলে যাওয়া যাক। মিথিলাকে নিয়ে আমরা রওনা দিলাম। কিছু দূর রাস্তায় পুলিশের গাড়ি আমাদেরকে ঘিরে ধরলো। আমাদের সবাইকে অ্যারেস্ট করা হলো। আমরা তিনজনই পুলিশের গাড়িতে বসে আছি। পুলিশের জিপ আপন মনে চলছে। আমাদেরকে একটা মাঠে নিয়ে আসা হলো। আমাদেরকে এখানে আনা হলো কেন? অফিসারদের উদ্দেশ্য করে বললাম, একটু পরে জানতে পারবেন আপনাদেরকে এখানে কেন আনা হলো। একটু পরে দেখতে পেলাম মাঠের চারদিক থেকে মৌমাছির মতো করে লোকজন আমাদের দিকে ঘিরে ধরল। পুলিশ অফিসার আমাদের সবার হাত খুলে দিল। মনের মধ্যে অনেক প্রশ্ন আসছে, আমাদেরকে এখানে আনা হলো কেন? এত লোকজনই বা এখানে কেন? তবে এদের দেখে মনে হচ্ছে তারা অনেক খুশি। তাদের প্রত্যেকের চোখে আমি বিজয়ের খুশি দেখছি। আবার আমাদের হাতের বাঁধনই বা কেন খুলে দেওয়া হলো? কি ভেবেছিলেন রহিম শিকদারকে মেরে আমাদের চোখের আড়াল হয়ে আবার চলেও যাবেন? আপনি নিজেও জানেন না আপনি এই লোকগুলোর জন্য কি করেছেন। পুলিশ অফিসার আমাকে বলল, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি আপনার সামনে যাদেরকে দেখছেন তাদের প্রত্যেককে, কেউ তার বাবা, কেউ বা মা, কোনো ভাই তার বোনকে বা কোনো বোন তার ভাইকে হারিয়েছে। রহিম শিকদার বা তার ছেলের জন্য ওদের অত্যাচারে গ্রামবাসী নিঃস্ব হয়ে গেছে। আপনারা প্রশাসনের লোকেরা তাহলে এতদিন চুপ করেছিলেন কেন? আমি সবকিছু জেনেও চুপ থাকতে হয়েছে প্রাণের ভয়ে। আমার আগে এখানে যে অফিসার ছিল তাকেও রহিম শিকদার মেরে ফেলেছে, তাই তো এতদিন সবকিছু জেনেও চুপ করে থাকতে হয়েছে। সবাই আমাকে আর রবিনকে মাথায় তুলে নাচতে লাগলো। আজকে নিজের কাছে নিজেকে খুব ভালো লাগছে। আমাদের আর ঢাকা ফেরা হলো না, সবার অনুরোধে এখানেই থেকে যেতে হলো। আমাকে সবাই এখন খুবই সম্মান করে। কিছুদিনের ভিতরে আমি আমার ব্যবসায় এই বান্দরবানে শিফট করে নিয়ে আসি। আমার ভাই এখন আর কেউ খারাপ কাজ করার সাহসও পায় না। সবাই এখন অন্যায়ের প্রতিবাদ করে, মাথা উঁচু করে চলে। এর ভিতরে আমি দাদি এবং ফুপুকে সব খুলে বলি, আর ভিডিওটাও দেখাই। তারা সব সত্যটা জানার পরে আমাদেরকে ক্ষমা করে দেন। মিথিলাকে নিয়ে খুব সুন্দর করে আমাদের দিনকালই চলছিল।
এখনকার লোকজন আমাদের খুব আপন করে নেয়, একে অনেক দুঃখ ভাগাভাগি করে নিয়ে থাকে। এখানে আমি একটা হোটেলও খুলেছি। হোটেলটা ডিজিংটনের পাড়ের একেবারে সামনে। আমার আর মিথিলার জন্য হোটেলে একটা বিশেষ রুমও রাখা হয়েছে, 30-24। সকালে রুমে জানালা খুলে মনে হয় রুমের ভিতরে মেঘ চলে আসে। রুমটা একটা বেলকনি আছে, সেখান থেকে স্পষ্ট পাহাড়গুলো দেখা যায়। আমি আর মিথিলা যখনই এখানে আসি তখনই বিকেলবেলায় দুজনে একসাথে সূর্যাস্ত দেখি। সূর্যাস্ত দেখা আর কফি খাওয়ার মজাটাই অন্যরকম। আমার এখন প্রায় আমাদের ফেলে আসা অতীত ভুলেই গেছি। আর এখন আমি মিথিলাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। এখন আমাদের দুজনের একটাই স্বপ্ন, আমাদের নতুন অতিথি রায়হানকে নিয়ে। মিথিলার এখন 5 মাস চলছে। আমি মিথিলা এখন কক্সবাজারে ঘুরতে যাচ্ছি। মিথিলার বায়নার জন্য যেতে হচ্ছে। আমি অনেক বারণ করেছি, কিন্তু শেষ পর্যন্ত আমাকে মিথুর জেদের কাছে হার মানতে হলো। মেয়েটাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। মিথিলা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি মিথিলার মায়াবী চেহারার দিকে এক মনে তাকিয়ে আছি আর ভাবছি, মিথিলার মতো জীবনসঙ্গী পেয়ে সত্যি আমি ধন্য। মিথিলা যেদিন বলো সে মা হতে চলেছে, সেদিন আমি কত খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। ভাবতে ভাবতে আমরা কক্সবাজারে চলে এসেছি। আস্তে আস্তে আমাদের প্রায় রাত 10টা বেজে গেছে। তাই আমি আর মিথিলা একটা হোটেলে উঠলাম। দুজনে জার্নি করে খুবই ক্লান্ত, তাই ফ্রেশ হয়ে কিছু ডিনার করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে দুজনে বের হলাম সমুদ্র সৈকতে ভ্রমণে। মিথিলা খালি পায়ে বীচ দিয়ে দৌড়াদৌড়ি করছে বাচ্চাদের মতো। আমি দেখছি আর মনে মনে হাসছি। কিছুক্ষণ পর মিথিলা বায়না ধরলো সে সমুদ্রের পানিতে নামবে। আমার শত বারণ করা সত্ত্বেও নামলো, আমাকেও জোর করে নামালো। কক্সবাজারে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটলো। আজ 3 দিন হলো আমরা এখানে এসেছি, কাল চলে যাব। তাই আমি আর মিথিলা একটু বিচে এসেছি। প্রায় সন্ধ্যা হয়ে এসছে। মিথিলা দৌড়াদৌড়ি করছে বিচে। আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখছি। তখনই আমার একটা ফোন আসলো। ফোনটা পিক করার সাথে সাথে মিথিলা চিৎকার শুনতে পেলাম। সামনে তাকে দেখি মিথিলাকে একটা গাড়ি এসে ধাক্কা দিল। আমি মিথিলার দিকে দৌড় দিতে লাগলাম। তখনই কেউ পিছন থেকে ইস্যুতে আমার মাথায় আঘাত করলো। মাথা পেটে অজরে রক্ত পড়তে লাগলো। আমি পিছনে তাকে অবাক হলাম মানুষটিকে দেখে। দেখি রবিন দাঁড়িয়ে আছে, আর রবিনের পাশে নেহাল। কিছু বলার আগে নেহাল আমার বুকে লাথি মারে। আমি ছিটকে বেশ কিছুটা দূরে পড়ি। খুব রোমাঞ্চন ছিল, দেখ তোদের আজকে কি করি। কথাগুলো বলেই নেহাল পিছন থেকে বন্দুক বের করে মিথিলাকে কয়েকটা গুলি করে। আমি দৌড়ে মিথিলার কাছে যাই, মিথিলাকে জাপটে ধরি। তোমার সাথে সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু আমার সেই সৌভাগ্য হলো না। আমাকে ক্ষমা করে দিও। একটা জোরে নিঃশ্বাস নিয়ে মুহূর্তেই মিথিলা নাড়াচাড়া বন্ধ করে দেয়। আমি চিৎকার করে কান্না করতে থাকি। মিথিলা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। কি ক্ষতি করেছিল মিথিলা? ওকে মারলি কেন? চিৎকার দিয়ে বললাম নেহালকে আর রবিনকে উদ্দেশ্য করে। দোস্ত, ওর ছিল না, ছিল তোর অত নাম ডাক, তোর অত সুনাম সব আমার হওয়ার কথা ছিল, কিন্তু হলো তোর। কি করে সহ্য করতাম সেসব। আমার বাবাকে মেরে তুই সুখে সংসার করবি? নেহাল, তুই ভুল বুঝতেছিস। তোর বাবা। পুরো কথা শেষ করার আগে নেহাল আমাকে থামিয়ে বলতে শুরু করলো, আমার বাবার নামে তুই একটা মিথ্যা কথা বলবি না। তুই কি মনে করেছিলি তোর ওই একটা সরিতে আমি মেনে যাব? তা কোনোদিনও সম্ভব না। তাই তো আজকে তোর শাস্তিটা বুঝিয়ে দিতে এসেছি। বলে আমার বুকে গুলি করলো। আমার সমস্ত শক্তি দিয়ে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। চোখ বন্ধ হয়ে আসছে। আমার কানে শুধু মিথিলা শেষ কথাগুলোই ভেসে আসছে। ধীরে ধীরে আমি মৃত্যুর কোলে ঢলে পড়ি। 3 মাস পর আমি চোখ খুলে নিজেকে একটা মেডিকেল আবিষ্কার করি। আমার পাশে মধ্যবয়সী একটা মহিলা বসে আছে, আর একজন আমার বয়সী ছেলে। আমার চোখ খোলা দেখে ছেলেটা দ্রুত বাইরে গিয়ে একজন ডাক্তারকে ডেকে আনলো। আমার বুঝতে বাকি রইল না আমি এখন একটা মেডিকেলে। ডাক্তার এসে আমাকে চেক আপ করতে লাগলো। এখন কেমন লাগছে আপনার? জি, বেশ ভালো। আমি এখানে কিভাবে আসলাম? আপনার আজ 3 মাস পর জ্ঞান ফিরেছে। আমরা তো ভেবেছিলাম আপনাকে হয়তো আমরা বাঁচাতে পারবো না, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় আপনি বেঁচে ফিরেছেন। এখন আপনি রেস্ট নিন। বলে ডাক্তার কেবিন থেকে বের হয়ে গেল। আমি আমার সাথে ঘটে যাওয়া দুঃস্বপ্নটা মনে করতেই মিথিলা বলে চিৎকার দিয়ে উঠি আর বসে পড়ি। সেটা দেখে ছেলেটা, আপনি উঠলেন কেন? আপনার এখনো রেস্ট প্রয়োজন। আমি এখানে কিভাবে আসলাম? আমি আপনাকে সমুদ্র সৈকতে রক্তাক্ত অবস্থায় পাই, পরে আপনাকে মেডিকেলে নিয়ে আসি। আপনার অবস্থা খুবই খারাপ ছিল, তাই উন্নত চিকিৎসার জন্য আপনাকে আমরা আমাদের সাথে থাইল্যান্ড নিয়ে আসি। আমার সাথে যে মেয়েটি ছিল ও কোথায়? তাকে আমরা বাঁচাতে পারিনি। না, এটা হতে পারে না। মিথিলা আমাকে ছেড়ে যেতেই পারে না। আপনি মিথ্যা বলছেন। আপনি শান্ত হন। আমি মিথ্যা বলছি না। আমরা তাকে মেডিকেল নিয়ে যাওয়ার আগেই সে মারা যায়। কথাটা শুনে নিজেকে ধরে রাখতে পারলাম না। প্রচুর কান্নাকাটি করে সেদিন। একসময় আমি আমার ফেলে আসা অতীত তাদেরকে বলি। আমার কথাগুলো শুনে দেখি ছেলেটা চোখে পানি।
4-5 দিন পরে আমাকে মেডিকেল থেকে রিলিজ করা হয়। আমাকে যে ছেলেটা বাঁচিয়েছে সেই ছেলেটার নাম সিয়াম। এখানে সে তার মার সাথে থাকে। এখানে তাদের একটা কোম্পানি আছে। সিয়াম ছেলেটা খুব ভালো। আমাকে সিয়ামের বাসাতে আনা হয়েছে। সিয়ামের সাথে এখন আমার একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। রোজ রাতে মিথিলার কথা মনে আসতেই ভীষণ করে কাঁদি। মাঝে মাঝে কাঁদতে কাঁদতে সাময়িকভাবে অজ্ঞান হয়ে যায়। সিয়াম আমাকে খুব সাপোর্ট করে। সিয়াম, তোর ফোনটা একটু দিবি? ফোন দিয়ে কি করবি? মিথিলাকে খুব দেখতে ইচ্ছে করছে। অনেকদিন হয়ে গেছে আমার পাগলিটাকে দেখি না। আবার শুরু করলি? তাহলে কিন্তু দিব না, একদম কাঁদবি না। না রে, আমি তো কাঁদছি না, তবে পাগলিটাকে না দেখে থাকতে পারছি না। প্রতিটি মুহূর্ত ওকে ঘিরেই। তারপর সিয়ামের ফোনটা আমাকে দিল। আমি ফোনটা নিয়ে মিথিলার আইডিতে ঢুকলাম। মিথিলার ছবি দেখছি আর চোখ দিয়ে নোনা পানি ঝরছে। মিথিলার দুষ্টুমিগুলো মনে পড়তেই নিজের অজান্তে হেসে উঠলাম। কেটে গেল আরও 15 দিন। এখন আমি সম্পূর্ণ সুস্থ। সিয়ামের মা আমাকে নিজের সন্তানের মতোই আদর স্নেহ করে। এই কয়দিনে তাদের মায়ে পড়ে গেছি। বসে থাকতে থাকতে খুব বোরিং লাগে। তাই রাতে ডিনারের সময় সিয়ামকে বললাম, সিয়াম, আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? চাকরি দিয়ে তুই কি করবি? এভাবে শুয়ে বসে থাকতে ভালো লাগছে না। আর তোদেরকে এভাবে আর কতদিন কষ্ট দেব? একটা কিছু করা দরকার। কি বলছো বাবা তুমি? সিয়ামের মতোই তুমিও আমার একটা সন্তান। তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলো। না আন্টি, আপনার মতো আন্টি থাকলে কোনো সন্তান কি খারাপ থাকতে পারে? এমনি ঘরে থাকতে আর ভালো লাগছে না। সিয়াম, কাল থেকে আল আমিনকেও তোর সাথে অফিসে নিয়ে যাবি। তাহলে ছেলেটারও সময় কাটবে, মনও ভালো লাগবে। আচ্ছা আম্মু। তারপর সবাই একসাথে ডিনার করে শুয়ে পড়লাম। পরের দিন দুজন একসাথে অফিসে গেলাম। বেশ বড় অফিস সিয়ামদের। অফিসের কাজ করে বেশ ভালোই কাটলো দিনটা। এখন প্রতিদিন সিয়ামের সাথে অফিসে যাই। বেশ ভালোই কাটতে লাগলো দিনগুলো। তবে সবসময় মিথিলার কথা মনে পড়ে। আর মিথিলার কথা মনে পড়তে মিথিলার ছবি বুকে নিয়ে কাঁদি। কি রে, কই তুই? তোর রেডি হওয়া শেষ হলো? আজ নতুন কর্মীদের ইন্টারভিউ নিতে হবে, তাড়াতাড়ি চল। এই তো শেষ। তারপর দুজনে ব্রেকফাস্ট করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। আমি সিয়াম আর ম্যানেজার বসে ইন্টারভিউ নিচ্ছি। একের পর একজন আসছে ইন্টারভিউ দিতে। দোস্ত, আর কতক্ষণ নিতে হবে এগুলো? চুপ বেটা, এখন এতে ক্লান্ত হলে চলবে? আরও কতজন আছে কে জানে। আমরা দুজন কথা বলছি, তখন একটা মেয়ে বলে উঠলো, মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। বলে সিয়াম মেয়েটার দিকে তাকাতেই সিয়ামের চোখ আটকে উঠে গেল। সিয়ামের অবস্থা দেখে আমি কিছুটা কৌতূহলের সামনে তাকালাম। আর সামনে তাকে যেটা দেখলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সিয়ামের তাকানো দেখে আমি সামনে তাকালাম। তাকে দেখি মিথিলা দাঁড়িয়ে আছে। নিজের ভুল ভেবে আমি নিজের হাতে একটা চিমটিও কাটলাম। না, আমি ভুল দেখছি না, এটা মিথিলাই। তাই এক প্রকার দৌড়ে গিয়ে মিথিলাকে জড়িয়ে ধরলাম। মেয়েটি আমাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। মিথু, তুমি এতদিন আমাকে ছেড়ে কোথায় ছিলে? জানো তোমাকে ছেড়ে থাকতে আমার কত কষ্ট হয়েছে। আপনি এগুলো কি সব জানতে বলছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। মিথু, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার আলামিন। এবার মেয়েটি অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে আমাকে একটা চড় দিল। এটা কি ধরনের অসভ্যতামি? আপনার সাহস কি করে আমাকে জড়িয়ে ধরার? মিথিলা, আমি আলামিন, তোমার আলামিন। জাস্ট শ্যাট আপ। আমি কোনো মিথিলা নয়, আমি ইসরাত। আমার এই অবস্থা দেখে সিয়াম ম্যানেজারকে বলল আমাকে নিয়ে বাইরে যেতে। আমি সেখান থেকে যাব না, তাও জোর করে আমাকে ম্যানেজার ক্যান্টিনে নিয়ে আসলো। অপরদিকে সিয়াম, আপনারা ইন্টারভিউ নামে এভাবে মেয়েদের সাথে অসভ্যতামি করেন? আই এম সরি, আসলে এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি ঠিকই বলেছি। রাগ করে চলে যেতে লাগলো। আমার কথাটা একবার তো শুনুন প্লিজ। বলুন, আপনি কি বলতে চান? আসলে আপনার চেহারা একদম আমার ভাবি, মানে একটু আগে যাকে দেখলাম আল আমিন, ওর বউ মিথিলার মতো। কিছুদিন আগে একটা দুর্ঘটনায় মিথিলা মারা যায়। আপনি কি সব আবল-তাবল বলছেন? একজনের মতো অন্যজন হয় নাকি? মিথ্যা বলা বন্ধ করুন। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো দাঁড়ান, ওয়েট। বলে সিয়াম তার ফোন বের করে মিথিলার আইডিতে গেল আর এক এক করে মিথিলার সব পিক ইসরাতকে দেখাতে লাগলো। ও মাই গড, ইনি তো আমার মতো। এবার বিশ্বাস হলো তো? তা উনি মারা গেলেন কিভাবে? তারপর সিয়াম মেয়েটিকে বলতে লাগলো, আমি আর আমার মা আলামিনের মিথিলাকে রক্তাক্ত অবস্থায় সমুদ্রে শুকাতে পাই। পারিবারিক শত্রুতার কারণে ওদেরকে মারা হয়। মিথিলা ঘটনাস্থানে মারা যায়। আলামিনও হয়তো সেদিন মারা যেত, তবে আল্লাহর অশেষ কৃপায় আলামিন বেঁচে যায়। আলামিনকে বাঁচানোর জন্য আমরা ওকে এখানে নিয়ে আসি। আমি না বুঝেই মানুষটাকে কষ্ট দিয়ে ফেললাম। আমাকে তার কাছে ক্ষমা চেতে হবে।
তারপর ইসরাত সিয়ামকে তার কাগজগুলো দিয়ে চলে গেল। এদিকে আমাকে কোনো মতে থামানো যাচ্ছে না। তখন সিয়াম আসলো। তুই এমন করছিস কেন? মেয়েটা সত্যি মিথিলা নয়। তুই মিথ্যা বলছিস। আমি মিথ্যা বলছি না, তোর বিশ্বাস না হলে এই দেখ মেয়েটার কাগজ। তারপর আমি একে একে সব কাগজ চেক করলাম আর দেখলাম মেয়েটা আসলে মিথিলা না, মেয়েটার নাম ইসরাত জাহান তানিন। আমি নিজের ভুল বুঝতে পারলাম আর অনেক অনুতপ্ত হলাম। চল এখন বাসায় চল। ইন্টারভিউ? সেটা ম্যানেজার দেখে নিবে, এখন তুই চল আমার সাথে। আমি আর শ্যাম বাসায় চলে আসলাম। শ্যাম আন্টিকে সব খুলে বলতে আন্টি খুব অবাক হয়েছে। রাতে ডিনার করার পর, আলামিন, তোর সাথে আমার কিছু কথা ছিল। বলো। ভাবছিলাম ইসরাতকে জবটা দিই, তোর কি মত? আমার কোনো সমস্যা নেই। শিওর তো? ভালো মতো ভেবে বল, ইসরাত কিন্তু তোর প্রিয় হবে। আমার কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই কথাই রইল। তারপর যে যার রুমে চলে আসলাম। পরের দিন আমি আর অফিসে গেলাম না, কিছু শপিং করার প্রয়োজন ছিল তাই শপিং করতে গেলাম। দিনটা কোনো মতে পার হলো। পরের দিন অফিসে যাব তাই সকাল সকাল রেডি হয়ে নিচে আসলাম। সিয়াম, তুই রেডি? চল। তারপর দুজন অফিসে এসে যে যার কেবিনে চলে আসলাম। আমার আর সিয়ামের কেবিন পাশাপাশি। কিছুক্ষণ পর, আসতে পারি স্যার? আসেন। আমি তো এক দৃষ্টিতে তাকিয়েছি ইসরাতের দিকে। আমার এমনভাবে তাকিয়ে থাকা দেখে ইসরাত বেশ লজ্জা পেল। লজ্জায় গা লাল হয়ে আছে, ঠিক যেমনটা লজ্জা পেয়ে মিথিলার হতো। আমি এবার নিচের দিকে তাকিয়ে, আসলে কালকের বিষয়টার জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী। না না স্যার, ঠিক আছে। আসলে আমার ওভাবে জন্মানোটা ঠিক হয়নি। তখন মিথিলা বলল, তোমার জায়গায় অন্য কেউ থাকলে সে এমনটাই করতো, এতে ক্ষমা চাওয়ার কিছুই নেই। সত্যি স্যার? আমি শুধু ভাবছি এতটা মিল কিভাবে সম্ভব। সেই হাসি, সেই চেহারা, সেই কণ্ঠ। আজ থেকে আমরা তাহলে ফ্রেন্ড? এটা কিভাবে সম্ভব স্যার? আমি তো সামান্য এক কর্মচারী। এত কি স্যার স্যার করছো? আজ থেকে তুমি আমার নাম ধরে ডাকবে, ঠিক আছে? ওকে স্যার। আবার স্যার? ও সরি আলামিন। তারপর আমি ইসরাতকে তার কাজ বুঝিয়ে দিলাম। বেশ ভালোভাবে কাটতে লাগলো আমাদের দিন। প্রথমে নিজেকে সামলানো কষ্টকর হলেও এখন ঠিক হয়ে গেছে। এখন মেনে নিয়েছি শুধু একমাত্র একটা কাকতালীয় ব্যাপার হিসেবে। এখন আমরা খুব ভালো বন্ধু। আমার কাছে এটা শুধুমাত্র বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ইসরাতের মধ্যে আর নেই, সেটা আমি বেশ ভালোই বুঝতে পেরেছি। ইসরাত মুখে শুধু বন্ধুত্বের কথা বললেও ইসরাতের চোখের ভাষা বলা অন্য কিছু। ইসরাত এখন আমার খুব কেয়ার করে, কিন্তু এখন আর আমি অন্য মায়াতে জড়াতে চাই না। তাই যতই সম্ভব ইসরাতের থেকে দূরে থাকার চেষ্টা করি। মিথ্যা মায়া বাড়িয়ে লাভ কি? তুই রাতে আবার ফোন রিসিভ করিসনি কেন? ইসরাত রেগে গিয়ে কথাগুলো বলল। ইসরাত রাতে অনেকগুলো কল করেছিল, আমি ইচ্ছে করেই রিসিভ করিনি। না, এমনি খেয়াল করিনি। একদম মিথ্যা বলবি না। আমি তোমাকে মিথ্যা কেন বলবো? আর তুমি এমন করছো কেন? ভুলে যেও না আমি তোমার স্যার। তুই বুঝিস না আমি এমন কেন করি? আমি তোকে ভালোবাসি। তোকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। আমি কোনো মতে ইসরাতকে ছাড়িয়ে নিয়ে আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না? কি নেই আমার ভেতর? তেমন কোনো কথা না। আমি শুধুমাত্র মিথিলাকে ভালোবাসি। আমি আমার জীবনে আর কাউকে জড়াতে পারবো না। কেন পারবে না বলো? আমার বিষয়ে তুমি কি জানো? কেন এমন করছো? কি এমন আছে তোমার অতীতকে ঘিরে যার জন্য তুমি আমাকে তোমার জীবনে জড়াতে ভয় পাও? আমি আজ সব জানতে চাই। সব জানতে চাও? ওকে, কাল সকালে রেডি থেকো, আমরা বাংলাদেশে যাব। ওকে। তারপর আর কোনো কথা বললাম না, সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে সিয়ামকে বললাম আমি কাল বাংলাদেশে যাব। প্রথমে মানা করলে আমি তাদেরকে বুঝিয়ে রাজি করালাম। পরের দিন ফ্লাইটে করে আমি আর ইসরাত সোজা বাংলাদেশে চলে আসলাম। ঢাকা নেমে একটা মাইক্রো ভাড়া করে সোজা বান্দরবান চলে আসলাম। এর মাঝে আমি ইসরাতের সাথে একটাও কথা বলিনি। বান্দরবান শহরে এসে গাড়ি থেকে নামতে সব লোকজন আমাকে ঘিরে ধরল। সবাই ভূত দেখার মতো চমকে গেছে। কয়েকজন এসে আমাকে জোরে ধরে কান্না শুরু করে দিল। তবে এই 7-8 মাসে পুরো শহরের চেহারাই পাল্টে গেছে। সকলের মুখে এখনো সেই হাসি ভাবটা নেই। সকালের মুখে এক অজানা আতঙ্ক আর ভয়ের ছাপ স্পষ্ট। বাবা, তুমি বেঁচে আছো? আমাদের বিশ্বাস ছিল তুমি মরতে পারবা না। কাকা, আপনাদের এই অবস্থা কিভাবে হলো? তুমি কক্সবাজার যাওয়ার কিছুদিন পরে রবিন আমাদেরকে বলে তুমি নাকি একটা অ্যাক্সিডেন্টে মারা গেছো। আমরা কেউই ওর কথা বিশ্বাস করিনি। তার কিছুদিন পর থেকে রবিন আর নেহাল আমাদের ওপর নির্যাতন করতে শুরু করে। যারা ওর কথা না শোনে ও তাদের জীবন নরকের পরিণত করে দেয়।
বলেই কাঁদতে শুরু করলো। এখন থেকে আপনাদের আর কোনো ভয় নেই, আমি চলে এসেছি। তারপর তাদের সাথে আরও কিছু কথা বলে চলে আসলাম হোটেলে ইসরাতকে নিয়ে, আমার আর মিথিলার সেই স্বপ্নের হোটেলে। হোটেলটা এখনও আগের মতোই আছে, তবে নামটা চেঞ্জ হয়ে গেছে। আমি ভিতরে ঢুকতেই ম্যানেজার আমাদের কেমনভাবে তাকিয়ে আছে, মনে হয় ভূত দেখেছে। আমি ম্যানেজারের সামনে গিয়ে বললাম, আমার রুমের চাবিটা নিয়ে এসো। ম্যানেজার দৌড়ে গিয়ে রুমের চাবি নিয়ে আসলো। আমি আর ইসরাত চলে গেলাম আমাদের সেই 3024 নম্বর রুমে। রুমের তালাটা খুলতেই সামনে পড়লো মিথিলা আর আমার ছবিটা। রুমটা বেশ পরিষ্কার, মনে হচ্ছে নিয়মিতই পরিষ্কার করা হয়। ইসরাত মনোযোগ সহকারে রুমের প্রতিটি জিনিসকে দেখছে। বেশ অবাক হয়েছে ইসরাত। ও হয়তো ভাবেনি আমি ওকে নিয়ে এমন একটা জায়গাতে আসবো। ইসরাতকে বেডে বসে ওর সামনে হাঁটু গেড়ে বসে বললাম, তুমি আমার অতীত জানতে চেয়েছিলে না? এটাই হলো আমার অতীত। এই যে এত মানুষ দেখলে, এদের নয়নের মনে ছিল মিথিলা। তারপর ইসরাতকে আমার আর মিথিলার পরিচয় হওয়া থেকে সব কিছু, কক্সবাজারের কাহিনী সব খুলে বললাম। ইসরাতের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এরপরে বলো, আমি কিভাবে মিথিলাকে বলে তোমাকে অ্যাকসেপ্ট করব? আমার প্রতিটি নিঃশ্বাসের সাথে জড়িয়ে আছে মিথিলা। আমার পক্ষে কোনোদিনও ওকে বলা সম্ভব না। কথাগুলো বলেই চলে গেলাম সেই বান্দরবান, যেখানে আমি আর মিথু দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতাম। খুব মনে পড়ছে মিথুকে, মিথুর ছেলে মানুষগুলোকে, ওর সাথে কাটানো মুহূর্তগুলোকে। তখনই পিছন থেকে ইসরাত আমাকে জড়িয়ে ধরলো। একটা মানুষ একজনকে এতটা ভালোবাসতে পারে আমি জানতাম না। আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার মিথিলা হয়েই থাকতে চাই। তোমাকে আমি ভালোবাসতে হবে না, আমি না হয় তোমাকেই ভালোবেসে যাব। শুধু একটা বার আমাকে সেই সুযোগটা দাও। আমি কিছু বলতে পারছি না, কিছু বলার ভাষা আমার নেই। কি বলে সান্ত্বনা দেবে ইসরাতকে? সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে খুব অন্ধকার। আমি ইসরাত পর্বতের দিকে তাকিয়ে আছি, দুজনেই নিশ্চুপ। তখন আমার মনে হলো কেউ চুপিসারে রুমে ঢুকলো। বেশ বুঝতে পারছি কে আমার রুমে ঢুকেছে, আর সে আমার হামলার জন্য আমার ঠিক পিছনে দাঁড়িয়ে রয়েছে। তাই কিছু না ভেবে আচমকা পিছনে করে এক লাথি মারলাম। লোকটা গিয়ে বিছানার উপরে পড়লো। তার হাতে থাকা অস্ত্রটা ফ্লোরে পড়তেই বুঝলাম কোনো চুরি হবে। তাই লোকটা বিছানা থেকে ওঠার আগে তাকে এলোপাতারি ঘুষি মারতে থাকলাম। ইসরাত গিয়ে রুমের লাইটটা জ্বালিয়ে দিল। লোকটাকে মেরে বেহাল অবস্থা করেছি। লোকটার মুখে মাস্ক পরা, তাই দ্রুত তার মাস্কটা মুখ থেকে সরালাম। লোকটার কেউই নয়, ম্যানেজার। বেশ অবাক হয়েছে ম্যানেজারকে দেখে। ম্যানেজার আমাকে কেন মারতে যাবে? ম্যানেজার তুমি? স্যার, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে দেখে ভয় পেয়ে গেছিলাম। আমার পা জড়িয়ে ধরে বলল, তুমি কেন আমাকে মারতে চাচ্ছ? আপনার মৃত্যুর খবর শোনার কিছুদিন পরে আমি হোটেল নিজের নামে করে নিই। আসার পরে আমি ভয় পেয়ে যাই আপনি যদি আবার আপনার হোটেল ফেরত চান। তাই স্যার, আপনার দুটি পায়ে ধরি, আমাকে মাফ করে দিন। আমি এই হোটেল দিয়ে কী করব? হোটেলটা ছিল মিথিলার স্মৃতি। আমার এই হোটেলের কোনো প্রয়োজন নেই। তুমি যদি আমার কাছে একবার বলতে তোমার হোটেলটা প্রয়োজন, আমি হাসি মুখে তোমাকে হোটেল লিখে দিতাম। তুমি শুধু আমাকে এই রুমটা দিতে আমাকে, কিন্তু তুমি তা করোনি। তোমাকে মারতে চেয়েছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। বলে ম্যানেজারকে বারান্দা থেকে নিচে ফেলে দিলাম। ম্যানেজার ঘটনাস্থলে মারা যায়। ম্যানেজারের মৃত্যুর খবর ছড়িয়ে যায় চারদিকেই, সবার মুখে ছড়িয়ে যায়। আমি ফিরে এসেছি। পরের দিন ম্যানেজারের ছেলেমেয়ের নামে হোটেলটা করে দিই, শুধু 3024 নম্বরের রুমটা বাদে। এখন শুধু অপেক্ষা রবিন আর নেহালা থেকে মিথিলার মৃত্যুর বদলাটা নেয়া। তাই মিথিলাকে হোটেলে রেখে চলে গেলাম আমার অফিসে। অফিসটা দেখে মনে হচ্ছে বহুদিনই কেউ এখানে আসেনি। সবাইকে বললাম একত্রিত হতে। কিছুক্ষণের ভিতরে সবাই একত্রিত হয়ে অফিসে আসলো। আমি এক এক করে সবার দুর্দশার কথা শুনছিলাম। তখনই দেখলাম হুইল চেয়ারে বসা অবস্থায় নেহালকে নিয়ে ফুপু আমার দিকে এগিয়ে আসছে। নেহালের অবস্থা দেখে আমি কিছু বুঝতে পারলাম না, তাই ফুপুকে জিজ্ঞেস করলাম, নেহালের অবস্থা কিভাবে হলো? আমি জানতাম না নিহাল গোপনে তোকে মারার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তোর মৃত্যুর কিছুদিন পরে আমি জানতে পারি তোর মৃত্যুর পিছনে নিহালের হাত রয়েছে। তখন আমি নিহালকে তোর দেওয়া সেই ভিডিওটা দেখাই। নিহাল নিজের ভুল বুঝতে পারে। সেদিন রবিনের কৃতকর্মের শাস্তি দেওয়ার জন্য নিহাল বাসা থেকে বের হলে মধ্য রাস্তায় নিহালের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে নিহালের 2 পা নষ্ট হয়ে যায়। ভাই, তোর সাথে আমি অন্যায় করেছিলাম বলে আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। কান্না করতে করতে নেহাল কথাগুলো বলল। ভাই তুই চিন্তা করিস না, রবিনের প্রাপ্য শাস্তি দিব আজ। তারপর সবার থেকে রবিনের বেআইনি ব্যবসাগুলো সম্পর্কে জানলাম। তারপর সবাইকে বললাম সিটি কলেজের মাঠে গিয়ে অপেক্ষা করতে, আর আমি একটা জিপ নিয়ে বেরিয়ে পড়লাম আমার বাকি কাজটুকু শেষ করতে। প্রায় 5 ঘন্টা পরে আমি সিটি কলেজের মাঠে এসে জিপ দাঁড় করাই। কিছুক্ষণের মধ্যে প্রায় 10 থেকে 12টা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো, আর একটা লাল মাইক্রো থেকে রবিন নামলো। কাল রাতে আমার লোকজন বলেছিল তুই বেঁচে আছিস, কিন্তু আমি বিশ্বাস করিনি। মানতে হয় তোর সাহস আছে,
তুই জানিস তুই আজকে আমার কত কোটি টাকা লোকসান করেছিস? আমার তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন আজ তুই ধ্বংস করে দিলি। সেদিন তো তোর বউ বাচ্চাকে মেরেছিলাম, ভাগ্যের জোরে তুই বেঁচে গেছিলি, তবে আজ আর বাঁচবি না। রবিন কথাগুলো বলল কারণ কিছুক্ষণ আগে আমি সব কয়টা ফ্যাক্টরির নাম ও নিশানা শেষ করে দিয়েছি, সব কয়টাতে আগুন ধরিয়ে দিছি। আমি ফিরে এসেছি তোর জম হয়ে। আজ থেকে তুই আর তোর অস্তিত্ব কোনোটাই বান্দরবান শহরে থাকবে না। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? ওকে মার। রবিনের লোকজন আমার দিকে আসবে কি? সবাই ভয়ে নিজের জীবন বাঁচাতে ব্যস্ত, কারণ শত শত লোক ওদের চারপাশ দিয়ে ঘিরে ধরেছে আর উত্তম মাধ্যম দিতে লাগলো। মায়ের খেয়ে রবিনের মৃতদেহ মাটিতে লুটিয়ে পড়লো। আমি কাছে যেতে সব লোকজন সামনে থেকে সরে গেল। আমি পকেটে পিস্তলে বের করে রবিনকে বুক বরাবর 2টা গুলি করলাম। ঠিক সেই ঘটনার স্থানটাতেই রবিন মিথিলাকে গুলি করেছিল। রবিন নামের টিউমারটা এতদিনই শেষ হলো। মিথিলার খুনের বদলা আমি নিতে পেরেছি। আমরা সবাই সেখান থেকে চলে আসলাম। ফুপুকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি চলে আসলাম হোটেলে। রাত প্রায় 12টা বাজে। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। আলামিন, তুমি ইশরাতকে মেনে নাও। ইশরাত তোমাকে অনেক ভালোবাসে। তোমাকে ছাড়া যে আমি অন্য কারো কথা ভাবতেও পারি না। আমি তো আছি সবসময় ছায়া হয়ে তোমার পাশে। আমি চাই তুমি ইশরাতকে নিয়ে নতুন করে জীবন শুরু করো। আমি পারবো না তোমার জায়গাটা অন্য কারো দিতে। সবার ভালোবাসা পূর্ণতা পায় না। আমি তোমার শুধুমাত্র একটা অতীত। তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমার শেষ ইচ্ছাটা পূরণ করবা। ধরে নাও এটাই আমার শেষ ইচ্ছা। মিথিলা, আমি জানি তুমি আমার শেষ ইচ্ছাটা পূরণ করবা। আমার সময় হয়ে গেছে, এখন আমাকে আসতে হবে। আমি আসি। বলে মিথিলা হাওয়াতে মিশে যেতে লাগলো। মিথিলা মিথিলা বলে অনেক ডাকলাম, কিন্তু মিথিলার দাঁড়ালো না। ধীরে ধীরে মিথিলা হাওয়ায় মিশে গেল। তখনই পিছ থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। বুঝতে পারলাম ইশরাত। তাই আর কিছু বললাম না। দুজনে চন্দ্রবিলাস করতে লাগলাম সারা রাত। আজ নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে। 5 বছর পর। বাবাই বাবাই, দেখো না আমাকে চকলেট খেতে দিচ্ছে না। কার এত বড় সাহস আমার মামনিকে চকলেট খেতে দিচ্ছে না? আমি এক্ষুনি গিয়ে বকা দেব। এখন তুমি এগুলো নাও। পকেট থেকে অনেকগুলো চকলেট বের করে মাইশার হাতে দিলাম। মা বাবাই বলেই এক দৌড়ে সোফায় বসলো আর একে একে চকলেট খেতে লাগলো। মাইশা, তোমাকে না চকলেট খেতে বারণ করেছি, তুমি চকলেট কোথায় পেলে? তুমি পড়তা আমাকে খুব বকা দাও। বাবাই কত ভালো, আমাকে কত ভালোবাসে, আমাকে চকলেট দেয়। তুমি পড়তা। বাপ মেয়ে দুজনই একরকম, কেউ কোনো কথাই শোনে না। আজ দুজনেরই রাতে খাওয়া বদ্ধ। আমাকে শুনে শুনে বলল ইশরাত। ফ্রেশ হয়ে রুমে এসে বসে আছি, তখন ইশরাত চা নিয়ে আসলো। এই নাও তোমার চা। আজ না আমার খাওয়া বন্ধ, দাঁড়াও দেখাচ্ছি মজা। যেই না ইশরাত পালাতে যাবে তখন আমি হাত ধরে দিলাম টান, সোজা আমার উপর এসে পড়ল। ছাড়ো, আমার কাজ আছে, এখন কোনো দুষ্টমি না, পরে। আমার এক্ষুনি একটা লাগবে। প্লিজ ছাড়ো, দরজা খোলা, কেউ এসে পড়বে তো। এখন কেউ আসবে না। দেখো মাইশা। আমি পিছনে ঘুরতেই ইশরাত এক দৌড়ে দরজার কাছে গিয়ে আমাকে ভেঙচি কেটে চলে গেল। মাইশার ইশরাতকে নিয়ে আমার জীবন এখন পরিপূর্ণ। খুব সুন্দরভাবে কাটছে আমাদের জীবন। সবাই দোয়া করবেন আমাদের জন্য, সারা জীবন যেন এভাবেই কাটাতে পারি। আল্লাহ হাফেজ।